Hello and welcome you all to the guide WBPSC Miscellaneous 2024 প্রিলিমস এক্সাম হয়ে গেছে। আমি এই এক্সামে আসা 25 অঙ্ক এবং রিজনিংয়ের যে কোয়েশ্চেন তার বেস্ট এবং অ্যাকিউরেট সলিউশন তোমাদের করাবো এই ভিডিওতে, এই লেকচারে। তো যারা এক্সাম দিয়েছো তারা ডেফিনেটলি ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত। প্রথমত তোমাদের এখান থেকে দুটো জিনিস হবে। এক, তোমরা এর সঠিক আনসার কি জানতে পারবে, এবং দুই, দেখো জিকে জিএস এর আনসার কি জানা সহজ গুগল করে, বাট অঙ্কের ক্ষেত্রে সেটা সমস্যা, কারণ অঙ্কের ক্ষেত্রে ডেটা মিলবে কি না মিলবে সেটা এক্স্যাক্টলি গুগলে সার্চ করে সবসময় তো পাওয়া সম্ভব না। হ্যাঁ, কিছু কোশ্চেন থাকে যেগুলো কপি পেস্ট হয়, অর্থাৎ এসএসসিতে এসে সেটাই পিএসসি কপি করে দিল, সেই কোশ্চেনটা অলরেডি ওয়েবসাইটে কেউ আপলোড করেছে, সেগুলো সম্ভব। বাট পিএসসিতে যা যা কোশ্চেন আমি দেখলাম, একটা ভালো ট্রেন্ড, আমি একটা সাধুবাদ দেবো পিএসসিকে, কারণ আমার ব্যক্তিগতভাবে এই কোশ্চেন সেটটা ভালো লেগেছে। হ্যাঁ, কোশ্চেন সহজ ছিল ডেফিনেটলি, কিন্তু কিছু কেমন কোশ্চেন ম্যাথে এসেছে যেটা আমার মনে হয়েছে যে মানে ওয়েস্ট বেঙ্গল পিএসসি নিজেদেরকে একটু আপগ্রেড করছে, সেই গতানুগতিক একই ধরনের প্রশ্ন থেকে সরে গিয়ে একটু কনসেপচুয়াল কোশ্চেনের দিকে যাচ্ছে, যেটা মানে আমার কাছে খুবই ওয়েলকামিং মনে হয়েছে। কারণ অঙ্কের ক্ষেত্রে যদি শুধুমাত্র মুখস্থ করে গিয়ে অঙ্ক সলিউশন করে দেওয়া যায় তাহলে সেটা অঙ্ক থাকে না, ঠিক আছে না? বেশ কিছু কোশ্চেন আমি সেগুলো মার্ক করে দেবো, বলে দেবো যে কোন কোশ্চেনগুলো আমার আমার পছন্দের এবং আমার মনে হয়েছে যে ইয়েস, দিস হ্যাজ টু বি দ্য স্ট্যান্ডার্ড অফ অফ পিএসসি, স্ট্যান্ডার্ড হওয়া উচিত। কারণ মিসলেনিয়াসের মধ্যে এত বড় একটা প্রেস্টিজিয়াস এক্সাম, যেখানে বড় বড় র্যাঙ্কে, অবশ্য রাজ্য সরকারের বড় বড় পদে তোমরা চাকরি করবে, সেখানে এই ন্যূনতম এটুকু অঙ্কের স্কিল বা ম্যাথের এটুকু স্কিল তোমাদের থাকবে, এটা তো পিএসসি আশা করতেই পারে। ডেফিনেটলি পিএসসি তার নিজের যে ট্রেন্ড সেখান থেকে সরে গিয়ে কিছু কেমন সব কোশ্চেন তো একবারে করেনি, হুইচ ইজ ভেরি নর্মাল, যে একবারে যদি প্যাটার্ন চেঞ্জ হয়ে যায় সেক্ষেত্রে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। সেটা ক্ষেত্রে মনে হবে যে হঠাৎ করে পিএসসি অনেকটা বাড়াবাড়ি করলো, বাট পিএসসি যেটা করেছে একটা সুন্দর ব্যালেন্স করেছে। গতানুগতিক যে এক্সামে কোয়েশ্চেন আসে সেই কোয়েশ্চেন তারা রেখেছে, তার সাথে সাথে বেশ ইম্পর্টেন্ট কিছু কনসেপ্টকে স্টেটমেন্টের আকারে তুলে দিয়ে তোমাদেরকে কনফিউজ করার চেষ্টা করেছে, যেটা তোমরা এই ভিডিও লেকচারটা দেখলে পুরোপুরি বুঝতে পারবে। এবং সবথেকে বড় কথা, যারা আপকামিং এক্সাম যেমন ক্লার্কশিপ হতে পারে, ইনফ্যাক্ট শুধু ক্লার্কশিপ কেন, যে কোনো এক্সাম হতে পারে, সেটা তোমার এসএসসি, ইনফ্যাক্ট সিএইচএসএল হতে পারে, এমটিএস হতে পারে, সিজিএল মেন্সেও কিছু কোয়েশ্চেন এখানে আছে, থিওরি বেসড কোয়েশ্চেন, যেগুলো হয়তো ইম্পর্টেন্ট আসতে পারে, হু নোজ, কেউ জানে না। সো সবাই যারাই আপকামিং যে কোনো এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, সবার জন্য এই ভিডিওটা হেল্পফুল হবে। সবথেকে বড় কথা, শেখা জিনিস তো কখনোই তোমাকে ঠকাবে না, শেখা জিনিস কখনোই বিফলে যায় না। সো দেখতে পারো ভিডিওটা, ইম্পর্টেন্ট। এখানে আমি ডিসকাস করব, প্রত্যেকটা কোশ্চেন ধরে ধরে ডিসকাস করবো এবং প্রত্যেকটা কোশ্চেনের বেস্ট সলিউশন, ঠিক আছে? এই কোশ্চেনের বেস্ট, শুধু সলিউশন না, বেস্ট সলিউশন আমি দেবো। আমার মনে হয় না এর থেকে শর্ট, মানে এর থেকে নির্ভুল এবং এর থেকে মানে বেস্ট সলিউশন তোমরা ইউটিউবে পাবে। তো কিপিং দ্যাট মাইন্ড শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখব, কি প্রশ্ন এসেছিল। প্রথম একটা প্রশ্ন এসেছিল মূলদ সংখ্যা এবং অমূলদ সংখ্যার কনসেপ্টের উপর। দেখো কি বলছে না, সঠিক উত্তরটা নির্বাচন করুন। প্রথম স্টেটমেন্ট দেওয়া হয়েছে দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি অমূলদ সংখ্যা, ওকে। তারপরে দ্বিতীয় স্টেটমেন্টে বলা হয়েছে দুটি অমূলদ সংখ্যার যোগফল একটি মূলদ সংখ্যা। স্টেটমেন্ট সি বলছে দুটি অমূলদ সংখ্যার যোগফল সর্বদাই একটি অমূলদ সংখ্যা নয়, মানে কখনো হবে কখনো হবে না। আর চতুর্থ বলছে কোনোটাই না। তাহলে এই কোশ্চেনটাকে আমি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন এই জন্যই বলছি, কারণ এটা এটা একদম কনসেপ্টের উপরে কোয়েশ্চেন। আবার এটা এমনও কনসেপ্ট নয় যেটা আউট অফ দ্য বক্স, এটা ভেরি মানে সিম্পল একটা কনসেপ্ট। কারণ এই অমূলদ সংখ্যা আই থিঙ্ক, যদি ভুল না করি, ক্লাস 8-এর বাচ্চারা জানে। আমার বোধ হয় ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে ক্লাস 8-এর যে সিলেবাস, সেখানে বোধ হয় মূলদ সংখ্যা অমূলদ সংখ্যার কথা বলা হয়েছে। ক্লাস 8 বা 9-এ হবে আই থিঙ্ক, আই ডোন্ট নো, হয়তো সিলেবাস চেঞ্জ হতে পারে। তো ক্লাস 8 বা 9-এ এগুলো শিখে যাওয়ার কথা। আর ইংলিশ মিডিয়ামের ছেলেরা তো ক্লাস 5-4-এই এগুলো করে ফেলে। তো 4-5-এ ওদের, মানে আইসিএসসি বা সিবিএসসি বোর্ডে আমি যখন পড়িয়েছি আমি দেখেছি ক্লাস 5 বা ক্লাস 4-এও ইনফ্যাক্ট এগুলো টাচ থাকে। ক্লাস 5-6-এ তো মানে বিস্তারিত মূলদ সংখ্যা অমূলদ সংখ্যা সম্বন্ধে তারা পড়ে। তো প্রথমে জানতে হবে যে অমূলদ সংখ্যা কী। যদি অমূলদ সংখ্যা কী না জানো তাহলে এই কোশ্চেনটা সলভ করা সম্ভব না। তো অমূলদ সংখ্যা কাকে বলে?
তার আগে আমরা জানি মূলদ সংখ্যা কাকে বলে। দেখো মূলদ সংখ্যা মানে হচ্ছে যেটাকে ইংলিশে বলি রেশিওনাল নাম্বার, ঠিক আছে, ইংলিশে বলি রেশিওনাল নাম্বার, ঠিক আছে, যেটাকে বাংলায় বলছি মূলদ সংখ্যা। মূলদ সংখ্যা, মূলদ সংখ্যা হচ্ছে এমন সংখ্যা যেগুলোকে আমরা পি বাই কিউ, অর্থাৎ এই পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, যেখানে পি এবং কিউ অবশ্যই কি ইন্টিজার্স। ইন্টিজার্স মানে ইন্টিজার্স মানে হচ্ছে পূর্ণ সংখ্যা, ঠিক আছে। আমি বলেছি পূর্ণ সংখ্যা। পূর্ণ সংখ্যা মানে এটা নয় যে সবসময় পজিটিভ হবে, পূর্ণ সংখ্যা পজিটিভ হতে পারে, নেগেটিভ হতে পারে। যেমন হচ্ছে +1 +2, ঠিক আছে, -1 -2, এগুলো সব কি পূর্ণ সংখ্যা। তাহলে মূলত সংখ্যার ডেফিনেশন কি হলো না, যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো তারাই হচ্ছে মূলত সংখ্যা ফার্স্ট। এবং এখানে মনে রাখতে হবে পি এবং কিউ অবশ্যই ইন্টিজার হবে, আর কিউ নট ইকুয়াল টু 0 হবে। এটা ভেরি ইম্পর্ট্যান্ট। এইগুলো কেন আমি ডিসকাস করছি, কারণ হতে পারে আপকামিং এক্সামে এই কনসেপ্টের উপরে কোয়েশ্চেন তুলে দিল যে মূলত সংখ্যা কি, দিয়ে তোমায় দিল মূলত সংখ্যা এমন একটি সংখ্যা যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, যেখানে পি দিয়ে অপশন 1 দিল, পি এবং কিউ ইন্টিজার্স, কিউ নট ইকুয়াল টু 0, দিয়ে তোমায় বলে দিল যে উপরের বলে দেওয়া তথ্যগুলির মধ্যে কোনটি বা কোনগুলি সঠিক, যে শুধু একমাত্র সঠিক, শুধু 2 সঠিক, 1 এবং 2 দুটোই সঠিক, এই ধরনের কোশ্চেন আসতেই পারে। ট্রেন্ড যা বলছে তাতে আসতেই পারে। সেজন্য এই যে আমি থিওরিটা ডিসকাস করলাম, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, নোট ডাউন করে নাও। আমি রিপিট করছি, মূলদ সংখ্যা মানে এমন সংখ্যা যাকে তুমি পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবে, যেখানে পি এবং কিউ হবে ইন্টিজার্স, এটা পজিটিভ ইন্টিজার হতে পারে, নেগেটিভ ইন্টিজার হতে পারে, এবং মোস্ট ইম্পর্ট্যান্ট থিং ইজ কিউ নট ইকুয়াল টু 0 হবে। কারণ কিউ যদি 0 হয়ে যায়, দেখো কিউ কি ডিনোমিনেটর, কোনো ভগ্নাংশের যদি হর 0 হয়ে যায় তাহলে ভগ্নাংশটার ভ্যালু কি হয়ে যাবে, আনডিফাইন্ড, যেটাকে আমরা এইভাবে প্রকাশ করি আনডিফাইন্ড, অর্থাৎ যেটাকে আমরা ডিফাইন করতে পারবো না, যেটাকে বাংলায় বলা হয় অসংজ্ঞাত, ঠিক আছে, অসংজ্ঞাত, কোনো মানই পাবো না, ঠিক আছে, সেটা সম্ভব না। তাহলে এটা হচ্ছে মূলদ সংখ্যার ডেফিনেশন। চলো এবার অমূলদ সংখ্যা দেখি। আমি কিছু এক্সাম্পলও দিয়ে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে। জাস্ট মুছে নিই একটু। এখন আমরা দেখব অমূলদ সংখ্যা কাকে বলে। দেখো অমূলদ সংখ্যা মানে হচ্ছে ডেফিনেটলি মূলদ সংখ্যার অপোজিট হবে, অর্থাৎ যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না তারাই অমূলদ সংখ্যা। এবার দেখো অমূলদ সংখ্যার মনে রাখার সবথেকে সহজ উপায় হচ্ছে সেই সমস্ত সংখ্যা যাদের রুটের ভ্যালু আমরা অ্যাকচুয়াল রুটের ভ্যালু বের করতে পারবো না। যেমন √3, দেখো √3 কি অ্যাকচুয়াল ভ্যালু তুমি বের করতে পারবে? পারবে না। যেমন রুট হচ্ছে 15, √15 এক্স্যাক্ট ভ্যালু বের করতে পারবে? পারবে না। √29 এর এক্স্যাক্ট ভ্যালু বের করতে পারবে? পারবে না। কিন্তু যদি বলি √25 কিন্তু অমূলদ সংখ্যা নয়। অনেকে এই ধারণাটাও পোষণ করে বসে থাকে যে রুটের মধ্যে সংখ্যা থাকলে সেটা অমূলদ সংখ্যা না। সেটা দেখতে হবে যে রুটের মধ্যে সেটা পূর্ণবর্গ সংখ্যা আছে নাকি পূর্ণবর্গ সংখ্যা নেই। রুটের মধ্যে যখনই কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকবে না, অর্থাৎ যখনই রুটের মধ্যে পূর্ণবর্গ সংখ্যা না থেকে নর্মাল কোনো সংখ্যা থাকবে, তখন সেগুলোকে, অর্থাৎ অপূর্ণবর্গ সংখ্যা থাকবে, সেগুলোকে আমরা বলবো অমূলদ সংখ্যা। ডেফিনেটলি সেগুলো অমূলদ সংখ্যা হবে। কিন্তু রুটের মধ্যে যদি কোনো পূর্ণবর্গ সংখ্যা থাকে, যেমন √25, √36, তো √25-এর তো আমরা ভ্যালু বের করতে পারবো কত, 5। তাহলে 5কে আবার 5/1 অর্থাৎ পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারছি তো, যে কোনো নাম্বার, মনে করো 15 একটা নাম্বার, 15কে আমরা 15/1 তো লিখতেই পারি। তার মানে কি এটা পি বাই কিউ এর ফর্মে তো এসে গেল। তার মানে কি এটা একটা মূলদ সংখ্যা, অর্থাৎ 15 কি একটা মূলদ সংখ্যা, √25 একটা মূলদ সংখ্যা, ঠিক আছে। বাট √3, √15, √29 যেগুলো অপূর্ণবর্গ সংখ্যার স্কোয়ার রুট, অর্থাৎ বর্গমূল, তারা কখনোই তোমাকে এক্স্যাক্ট ভ্যালু দেবে না। অর্থাৎ এগুলো সবই হচ্ছে আমাদের অমূলদ সংখ্যা। এখন তুমি নিজেই দেখো, যে কোনো দুটো অমূলদ সংখ্যা নাও, যেমন √3 প্লাস যদি আমি √5কে যোগ করি, এখান থেকে তুমি এক্স্যাক্ট ভ্যালু বের করতে পারবে না? কখনোই হবে না, কারণ √3 এক্স্যাক্ট ভ্যালু আমি জানি না, √5-এর এক্স্যাক্ট ভ্যালু জানি না। তাহলে এদের যোগ করলে আমি কি করে একটা এক্স্যাক্ট ভ্যালু পাবো, অর্থাৎ একটা পূর্ণ সংখ্যার মান বা এমন কোনো মান কি পাবো যেটা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো? না স্যার, পারবো না। তাহলে কি দেখতে পাচ্ছি যে দুটো অমূলদ সংখ্যাকে যদি আমরা যোগ করি, তাহলে ডেফিনেটলি তাদের ভ্যালু সর্বদাই অমূলদ সংখ্যা হবে। দুটো অমূলদ সংখ্যা যোগ করে কখনোই আমরা মূলদ সংখ্যা পেতে পারি না। তাহলে অপশন 1 হবে, অপশন এ হবে রাইট। অনেকটা ডিসকাস করলাম যাতে করে ক্লিয়ারলি তোমরা বুঝতে পারো, একদম A to Z পুরো বেসিক থেকে অ্যাডভান্স যত কনসেপ্ট হতে পারে মূলদ সংখ্যার
ছোট্ট টাইমের মধ্যে আমি ডিসকাস করে দেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, দুটো অমূলত সংখ্যার যোগফল সর্বদাই একটি অমূলত সংখ্যা হবে, এটা মাথায় রাখতে হবে। অপশন সিটা কনফিউজ করার জন্য দিয়েছে যে দুটো অমূলত সংখ্যার যোগফল সর্বদা একটি অমূলত সংখ্যা নয়। এর অর্থ হচ্ছে দুটো অমূলত সংখ্যাকে যদি তোমরা যোগ করো তাহলে কখনো কখনো তোমরা মূলত সংখ্যাও পেতে পারো, কখনো অমূলত সংখ্যাও পেতে পারো, হুইচ ইজ অ্যাবসলিউটলি রং স্টেটমেন্ট। কারণ দুটো মূলত সংখ্যা যোগ করে কোনোভাবেই একটি মূলত সংখ্যা পাওয়া সম্ভব না। ক্লিয়ার? তো এখানে অপশন এ অর্থাৎ এই স্টেটমেন্টটা হবে রাইট। কারণ সবার ক্ষেত্রে অপশন এ নাও হতে পারে। আমরা জানি কম্পিটিটিভ এক্সামে বেসিক্যালি চারটেই সেট হয়, এ বি সি ডি চারটে সেট হয়, সেখানে প্রত্যেক সেটে যে অপশন এতেই এই স্টেটমেন্টটা থাকবে এমন ব্যাপার না। তাই যে সেটে অপশন এতে দুটি অমূলত সংখ্যার যোগফল একটি অমূলত সংখ্যা এই স্টেটমেন্ট দেওয়া আছে, সেটাই হচ্ছে রাইট আনসার। ক্লিয়ার? নেক্সট কোয়েশ্চেন দেখব। নেক্সট কোয়েশ্চেন বলছে রমেন প্রতি কেজি ব্রয়লার মুরগি 115 টাকা দরে কিনে 20% লাভ পেতে চাইলে ব্রয়লার মুরগির বিক্রয় মূল্য কত হবে? এর থেকে ইজি কোয়েশ্চেন কিছু হতে পারে না। এটা তো এক লাইনে সলভ হয়ে যাবে, ইনফ্যাক্ট করারও প্রয়োজন হবে না, বাট আমাকে যেহেতু বোঝাতে হবে তাই করছি। দেখো সহজেই আমি বলতে পারি 115 তো তার তো ক্রয় মূল্য, শুধু লাভটা যোগ করতে হবে। তাহলে 115 20% কত? দেখো 20% মানে হচ্ছে 1/5, ঠিক আছে? তাহলে 1/5কে যদি 115 দিয়ে গুণ করি তাহলে হয় 23, অর্থাৎ 138 টাকা হচ্ছে রাইট আনসার। বিক্রয় মূল্য 138 টাকা, এর থেকে সহজ হতে পারে না। এত সহজ প্রশ্ন মিসলেনিয়াসে যদি আসে এবং সেখানে যদি, আই এম ভেরি সরি টু সে, বাট সেখানে যদি কেউ এই ধরনের অঙ্ক না করে আসতে পারে তাহলে তাকে কিন্তু তার কেরিয়ার নিয়ে নতুন করে ভাবতে হয়েছে, তাকে সিরিয়াস হতে হয়েছে। এই প্রশ্ন যদি সলভ না হয়, এই প্রশ্ন যদি কেউ ভুল করে, তাহলে সত্যি কথা বলছি মিসলেনিয়াসের জন্য কিন্তু নিজেকে যোগ্য এখনই ভাবার সময় তার আসেনি। কথাগুলো শুনতে হয়তো বেশি খারাপ লাগতে পারে, বাট আমি যেহেতু তোমাদের ভালো চাই, আমি তোমাদের সহবন্ধু, আমি মানে সহযোদ্ধাও বলতে পারো তোমাদের। তোমরা যে একটা যুদ্ধ করছো লাইফে কেরিয়ার গড়াটা তো একটা যুদ্ধই। তো আমি কেরিয়ারে যে জায়গা দিয়ে এসেছি না কেন, সেটা তো আমি যুদ্ধ করে এসেছি। তো সে কারণে আমি তোমাদের বলছি যে এই ধরনের ইজি কোয়েশ্চেনে যদি কেউ ভুল করে আসো, সেটা কখনোই মেনে নেওয়া যায় না। তো এই ধরনের, আর শুধু তাই না, এই ধরনের কোয়েশ্চেনগুলোকে যদি তোমরা আবার বড় করেও করো, সেটাও কিন্তু তোমাদের ব্যর্থতা। এই কোয়েশ্চেনগুলো মানে 2 সেকেন্ডও সময় লাগা উচিত না। তুমি দেখো কতক্ষণ লাগবে। এই যে বিক্রয় মূল্য মানে কি? তো বিক্রয় মূল্যের মানে ফর্মুলা কি? বিক্রয় মূল্য মানে কি করে বিক্রয় মূল্য বের করবো আমরা? বিক্রয় মূল্য মানে হচ্ছে সিপি, মানে ক্রয় মূল্য প্লাস প্রফিট, লাভ। তাহলে ক্রয় মূল্য তো আমরা দেখছি 115 টাকা, আর লাভ কত? 115 20% হচ্ছে লাভ, ঠিক আছে না? 115 20% আমাদের লাভ। এখন 20% মানে কত? 1/5। এইগুলো তোমাদেরকে জানতে হবে, রেশিও আর ফ্র্যাকশন ভ্যালুগুলো জানতে হবে, ঠিক আছে? যদি তুমি এভাবে নাও করো, আরও উপায় আছে, সেভাবেও করতে পারো। আমি দেখাচ্ছি আর একটা উপায়। তো বা যদি কেউ এভাবেও করো তাও করতে পারো, 115 120 বা 100 হিসেবেও লিখতে পারো, ঠিক আছে? সেক্ষেত্রেও করতে পারো, নো প্রবলেম। এই অনেক 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 উপায় আছে, বাট এটা হচ্ছে ইজিয়েস্ট উপায়। 115 আমার ক্রয় মূল্য হবে এবং 115 20% ভ্যালু হচ্ছে 230। এটুকু আমি ভাবতেই পারি। 230 না, সরি 23 টাকা। তাহলে রাইট আনসার কত হবে? 138 টাকা, ঠিক? আচ্ছা, এটাকে অন্য কোন উপায়ে আমরা করতে পারি একটু দেখি। এটা তো ইজিয়েস্ট উপায়, এর থেকে সহজ আর হতে পারে না। বাট আরও অনেক উপায় আছে। আমি তার মধ্যে আরেকটা উপায় তোমাদের ডিসকাস করে দিচ্ছি। সেটা হচ্ছে, দেখো 20%কে আমি যেটা বললাম যে 20%, আচ্ছা 20% মানে 1/5 কেন? কারণ 20% আমরা জানি ভগ্নাংশ, মানে শতকরাকে যদি ভগ্নাংশে প্রকাশ করা হয় তখন কি করতে হয়? 100 দিয়ে ভাগ করতে হয় তো। সরি 20% মানে কত? 20/100। তার 20 দিয়ে 100কে কাটলে কত হয়? 5 বার, 1/5। তার মানে আমি কি লিখতে পারি? 20% মানে কি? 1/5, ঠিক আছে? তার 20% মানে যদি 1/5 হয়, সেক্ষেত্রে অলওয়েজ রিমেম্বার, যখন আমরা যে জিনিসটা নিয়ে কাজ করছি, এখানে কি বলেছে? 20% লাভ। তার 20% যদি লাভ হয়, তাহলে লাভ কার উপর হয়? ক্রয় মূল্যের উপর হয়। তাহলে 5টা হয়ে যাবে আমার সিপি আর একটা হয়ে যাবে আমার প্রফিট। তাহলে সিপি যদি হয় 5, তাহলে এসপি কত হবে? 5 + 1 মানে 6 টাকা। কারণ 1 টাকা তো লাভ এখানে, 1 টাকাই 1 টাকা এখানে লাভ পেয়েছি। তাহলে 5-এর ভ্যালু কত? 115। 115, এবার এই দেখো বারবারই বলছি, ক্যালকুলেশন তোমায় ফার্স্ট করতে হবে। 5-এর ভ্যালু যদি 115 হয়, তাহলে 1-এর ভ্যালু কত? দেখো 5 × 100, 5 × 3 = 15 মানে 23। তাহলে 1-এর ভ্যালু যদি 23 হয়, 6-এর ভ্যালু তোমায় বের করতে হবে। 23 × 6 কত? 6 × 20 120, 6 × 3 18, 120 আর 18 138। এইভাবে তোমাকে হিসেব করতে জানতেই হবে, এর কোনো মানে সলিউশন নেই, এটা তোমাকে নিজে নিজেই করতে হবে। নেক্সট কোয়েশ্চেন দেখবো। সো রাইট আনসার এটা 138। নেক্সট, 100 টাকা এ ও বি এর মধ্যে এমনভাবে ভাগ করে দেওয়া হলো যাতে এ ও বি এর
প্রাপ্ত টাকার অনুপাত 9:11, ঠিক আছে? এ ও বি এর প্রাপ্ত টাকার পরিমাণ বের করো। মানে আমি জানি না কোন লজিকে এই ধরনের কোশ্চেন এসেছে। এগুলো তো আমার মনে হয় না এখন, মানে সত্যি কথা বলতে আমি ছোট করছি না, কোনো এক্সামকে ছোট একদম করছি না, বাট মানে বোঝানোর জন্য বলছি। এগুলো মনে হয় আমার 2 দিন পর যদি ওই 100 দিনের কাজে তোমার সুপারভাইজার নিয়োগ হওয়ার জন্য পরীক্ষা হয়, যদি কোনোদিন হয় এরকম স্বচ্ছতা আসে, তাহলে সেই ধরনের পরীক্ষায় এই ধরনের কোশ্চেন দেওয়া উচিত। একটা মিসেলেনিয়াসের মতো মানে গ্র্যাজুয়েট লেভেলের এক্সামে এইগুলো প্রশ্ন। হ্যাঁ, 9 আর 11 কত? 9 আর 11 টোটাল ভ্যালু হচ্ছে 20। তাহলে 20 ইউনিট মানেই কত? 100। 1 ইউনিট মানে কত? 5। এইটুকু বের করার ছিল। এবার বলেছে এ আর বি এর মান কত? তাহলে 9 এর ভ্যালু কত হবে? 9 5 45, আর বি এর ভ্যালু কত হবে? 11 × 5 মানে 55। রাইট আনসার 55 আর 45। এটার জন্য টাইম দেওয়া উচিত না। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এটা একটা রিজনিং এর কোশ্চেন ছিল, জেনারেল ইন্টেলিজেন্সের। ঘড়িতে বলছে সকাল 9:15 বাজার সময় ঘন্টা ও মিনিটের কাঁটা কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে, সেটা তোমাদের বের করতে বলেছে। দেখো, এটার জন্য অনেক ফর্মুলা আছে, সব আছে, কিন্তু এটা ফর্মুলা করার দরকারই নেই। একটা জাস্ট ঘড়িকে তোমরা কনসিডার করো। এটা 12, এটা 6, এটা হচ্ছে তোমার 9, এটা হচ্ছে 3। এখন 9:15 বাজতে গেলে ঘড়ি কাঁটা কীরকম হবে? ঘন্টার কাঁটাটা এদিকে থাকবে 9-এর দিকে, মিনিটের কাঁটাটা থাকবে এদিকে। তাহলে কি এটা একটা স্ট্রেট লাইন না? আর একটা স্ট্রেট লাইন মানেই কত? 180 ডিগ্রি কোণ। আনসার কত হবে? 180 ডিগ্রি। এর জন্য বেশি সময় নষ্ট করার কোনো মানে হয় না, আর এর জন্য সময় তো নষ্ট করার মানে হয় না, এবং কোনো রুল বা কোনো ফর্মুলা মনে রাখারও কোনো মানে হয় না, মানে অ্যাপ্লাই করার কোনো মানে হয় না। 30 × d × 11 × m/2 এই সমস্ত ফর্মুলা এখানে ইউজ করার কোনো প্রয়োজন নেই। জাস্ট একটু রিয়েলাইজ করো, ইমাজিন করো, তাহলেই আনসার বেরিয়ে যাবে। ঠিক আছে? 180 ডিগ্রি ইজ দ্য রাইট আনসার। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, আমার যে রেশিও প্রপোর্শনের যে আমি ভিডিও যেটা দিয়ে আমি আমার এই নতুন জার্নি স্টার্ট করেছি ইউটিউবে, দ্য গাইডে, তোমরা যদি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখে থাকো, আর সম্ভবত পার্ট 2তে আমি ক্রমিক সমানুপাতি নিয়ে কথা বলেছি এবং কনসেপ্ট শিখিয়েছি। দেখো, কদিন আগেই জাস্ট কোশ্চেনগুলো আমি আপলোড করিয়েছি। যারা সেই ভিডিও দেখেছে তারা ডেফিনেটলি এই কোশ্চেনটা চুটকিতে সলভ করে এসছে। এই কোশ্চেনটা অনেকের কাছে নাকি টাফ মনে হয়েছে। আমি কিছু গ্রুপে দেখছিলাম, অনেকে ডিসকাস করছে এই কোশ্চেনটা কীভাবে সলভ হবে, এর শর্টকাট কী আছে। ভাই, শর্টকাটের তো প্রয়োজনই নেই, এর থেকে একদম বেসিক দিয়ে কোশ্চেনটা হয়ে যাবে। কীভাবে করব? আমি ধরে নিচ্ছি এ, বি আর সি 3টে আমার নাম্বার, ঠিক আছে না? 3টে ক্রমিক সমানুপাতি ধরে নিলাম, ধরে নিচ্ছি জাস্ট। এদের গুণফল কত? 343। তাহলে এ ইন্টু বি ইন্টু সি এর ভ্যালু কত? 343। এখন বলেছে প্রথম ও তৃতীয় সংখ্যার মধ্য সমানুপাতি। তাহলে বি যদি এ আর সি এর মধ্য সমানুপাতি হয়, তাহলে আমরা তো মধ্য সমানুপাতির কনসেপ্ট থেকে জানি বি স্কোয়ারের ভ্যালু কত হবে? এসির সঙ্গে সমান হবে। মানে আমি বলছি এ, বি আর সি যদি 3টে ক্রমিক সমানুপাতি হয়, তাহলে এদেরকে আমি কীভাবে লিখতে পারি? a/b = b/c। তাহলে এখান থেকে আমি কী পাচ্ছি? বি স্কোয়ার সমান এসি পাচ্ছি না? এইটাই শুধু চেয়েছে এখানে, শুধু এই কনসেপ্টটা যে জানবে সেই আনসারটা করে দেবে। তাহলে এখান থেকে কি বলতে পারি? যে বি যদি এসি এর মধ্য সমানুপাতি হয়, তাহলে ডেফিনেটলি বি স্কোয়ার সমান এসি হবেই। তাহলে বি স্কোয়ার সমান যদি এসি হয়, তাহলে কী হবে? এসির জায়গায় বি স্কোয়ার পুট করে দাও, তাহলে বি তো ছিলই, আর একটা বি স্কোয়ার পুট করে দাও, 343। তাহলে বি ইন্টু বি স্কোয়ার মানে কত? বি কিউব মানে হচ্ছে 343। এবার আমি অলওয়েজ এটা রেকমেন্ড করি যে তোমরা স্কোয়ার আর কিউবের ভ্যালু তাড়াতাড়ি মুখস্থ করতে শুরু করো। স্কোয়ারের জন্য তোমরা অ্যাটলিস্ট 40 পর্যন্ত, ঠিক আছে, 1 to 40 স্কোয়ার মুখস্থ করো। আর কিউবের জন্য অ্যাটলিস্ট 1 থেকে 15 না 20 হলে সবথেকে ভালো হয়, তো 15 পর্যন্ত করলেও চলে যাবে কাজ। অন্তত ডব্লিউবিসি মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে এক্সাম হয়, সেই এক্সামে 15 পর্যন্ত যথেষ্ট, এর বাইরেও যায় না বেশি। ঠিক আছে, তো 15 পর্যন্ত করলেও চলে যাবে। তাহলে আমরা জানি বি কিউব যদি 343 হয়, তাহলে 343 কার কিউব? 7-এর কিউব। তাহলে বি কিউব মানে হচ্ছে 7-এর কিউব। তাহলে বি সমান কত? 7। আনসার কত হবে? 7। তাহলে রাইট আনসার হচ্ছে 7। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। এটাও রিজনিংয়ের একটা কোয়েশ্চেন। 2024 সালের 12ই জানুয়ারি শুক্রবার হলে 2025 সালের 7ই জুন কী বার হবে? ওকে, দেখো 2024 এটা কি একটা লিপ ইয়ার? 2024 তো একটা লিপ ইয়ার। লিপ ইয়ার কাকে বলে? যখন নর্মাল ইয়ারগুলোকে, দুটো রুল হয়, দুটো হয়। একটা হচ্ছে নর্মাল ইয়ার, ঠিক আছে, আর একটা হচ্ছে সেঞ্চুরি ইয়ার। নর্মাল ইয়ারকে যদি 4 দিয়ে ভাগ করে ভাগফল মিলে যায়, তাহলে সেটাকে লিপ ইয়ার বলবো। আর সেঞ্চুরি ইয়ারকে 400 দিয়ে ভাগ করে যদি ভাগফল মিলে যায়, তাহলে সেটাকে বলবো লিপ ইয়ার। এটা মনে রাখবে। দেখো, কনসেপ্টটা ডিসকাস করে দিলাম। এখন একটা জিনিস মাথায় রাখতে হবে যে নর্মাল ইয়ারের ক্ষেত্রে, আচ্ছা এখানে আর একটা জিনিস, নর্মাল ইয়ারের ক্ষেত্রে অড ডে হয়। অড ডে মানে অতিরিক্ত দিন হয় 1।
আর লিপ ইয়ারের ক্ষেত্রে অড ডে হয় +2, মানে 2 দিন। কেন বলছি কথাটা? অড ডে মানে কত? অড ইয়ার মানে হচ্ছে 365 দিনের বছর হয়। 365কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, দেখবে ভাগফল 52 হবে এবং ভাগশেষ হবে 1। ঠিক আছে? তাহলে 1 হচ্ছে কি আমার অড ডে। আর লিপ ইয়ারে তো একদিন বেশি হয়, তাহলে 1 + 1 মানে কত? 2 দিন হবে আমার অড ডে। এই কনসেপ্ট এখানে কাজে লাগবে। ঠিক? এবারে কনসেপ্টটা কাজে যদি লাগে, একটু মুছে নিই আমি, যেখানে আমি করে দিচ্ছি। দেখো এখানে কি সুন্দর দুটো কনসেপ্ট আমি লাগাবো। এক তো তোমার কাছে 12ই জানুয়ারি, মানে আমি বলছি 12ই জানুয়ারি 2024 থেকে এক্স্যাক্টলি 12ই জানুয়ারি 2025 পর্যন্ত আমার কাছে কতগুলো অড ডে থাকবে? অনলি 2টো অড ডে থাকবে। কেন? কারণ বললাম 2024 ইটসেলফ একটা লিপ ইয়ার। তাহলে যদি নর্মাল ইয়ার হতো তাহলে এক বছরে একটা অড ডে পেতাম, কিন্তু যেহেতু এটা লিপ ইয়ার তাই আমি অড ডে পাবো 2টো। তাহলে 2 এখানে হয়ে গেল প্লাস। এবার কেন প্লাস করব? বাকি ডিউরেশনটা তো আমাকে ভাবতে হবে। অর্থাৎ 12ই জানুয়ারি 2025 থেকে আমাকে 7ই জুন 2025 পর্যন্ত যে এক্সট্রা ডে আছে সেটাকে তো বের করতে হবে। সেটা কতদিন? দেখো অলরেডি 12 জুন পর্যন্ত আমি কনসিডার করে নিয়েছি। তাহলে 12ই জানুয়ারি পর্যন্ত আমি কনসিডার করেছি। তাহলে 12ই জানুয়ারির পরে আর কতগুলো দিন এক্সট্রা আছে? 19 দিন, কারণ জানুয়ারি 31শে মাস প্লাস 2025 কি লিপ ইয়ার? না। তাহলে ফেব্রুয়ারি মাসে কতগুলো দিন থাকবে? 28 থাকবে প্লাস জানুয়ারি হয়ে গেল ফেব্রুয়ারি, মার্চে 31 দিন প্লাস, ঠিক আছে, এপ্রিলে 30 দিন। তাহলে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে 31, আর জুনে কত? 7 দিনই বলেছে তোমায়। এবার এগুলোকে যোগ করে তার সঙ্গে 2 যোগ করবো, কারণ 2টা আমি প্রথমে 12ই জানুয়ারি 2024 থেকে 12ই জানুয়ারি 2025 পর্যন্ত 2 দিন অলরেডি পেয়ে আছি। তাহলে তার সাথে 2 শুধু যোগ করে দেবো। তাহলে কতগুলো আমার নাম্বার অফ ডেজ হচ্ছে? নাম্বার অফ ডেজ হচ্ছে 7 আর 2 9, 31 আর 9 40, 40 আর 3 70, 70 আর 31 কত? 101, 101 আর 28 কত? 129, 129 আর 19 কত হবে? 129 আর 19 হবে 148। ঠিক আছে, 148। এবারে যে নাম্বার অফ অড ডেজ বা নাম্বার অফ ডেজ যেটা পেলে সেটাকে অলওয়েজ কী করতে হয়? 7 দিয়ে ভাগ করতে হয়। প্রশ্ন হতে পারে, মনে প্রশ্ন আসতে পারে, কেন 7 দিয়ে ভাগ করতে হয়? বিকজ আমরা জানি যে কোনো দিন 7 দিন পর আবার রিপিট হয়। মানে আজ যদি রবিবার হয়, আজকে এক্স্যাক্টলি যেদিন আমি ভিডিওটা শ্যুট করছি, আজ হচ্ছে মঙ্গলবার, তাহলে আবার কতদিন পর মঙ্গলবার আসবে? 7 দিন পর। তার মানে ইটস আ সাইকেল অফ 7 ডেজ। অর্থাৎ একটা দিন মানে একটা পার্টিকুলার ডে আফটার 7 ডে নিজেকে রিপিট করে। সেই কারণে এই ডেগুলোকে আমাদেরকে 7 দিয়ে ভাগ করতে হয়। লজিকটা বুঝে নাও এবং প্রত্যেকটা জিনিসের আগে টি লাগিয়ে দাও যে কেন এটা হচ্ছে, তবেই শিখবে। শুধু মুখস্থ করলো, শুধু যে কোনো তোমরা যে কোনো স্যারকেই ফলো করো না কেন, সেই স্যারের থেকে জানতে চেষ্টা করো, কমেন্ট করে হোক, যেভাবে হোক, সম্পর্ক করে বা কন্ট্যাক্ট করে, যে স্যার এটা কেন হচ্ছে। যদি তিনি বলে দেন খুব ভালো, না বললে জানো, যাকেই তোমরা ফলো করো, কোনো ব্যাপার না। বাট এটা ব্যাপার হচ্ছে যে তোমরা যদি কনসেপ্ট না জানো তাহলে শুধুমাত্র মুখস্থ করে কিন্তু বেশি দিন নয়, কারণ একটু যদি টেকনিক্যাল কোয়েশ্চেন এসে যায় সেখানে ফেসে যাবে। ঠিক আছে? তো যারা জানতে না তাদের জন্য আমি এটা বলে দিলাম যে কেন 7 দিয়ে ভাগ করা। এবারে 148কে যদি তুমি 7 দিয়ে ভাগ করো, তাহলে দেখো এটা 21 বার যাবে। তাহলে 147, 148কে 7 দিয়ে ভাগ করা মানে 21 বার যাবে, 147 হবে, তার সঙ্গে একটা তোমার এক্সট্রা ডে থাকবে। এই একটা এক্সট্রা ডে থাকা মানে কি? অর্থাৎ আমার যদি শুক্রবারে স্টার্ট হয়, তাহলে 21টা শুক্রবার তার মধ্যে চলে আসছে। ভালো করে বোঝো। শুক্রবারের মধ্যে মানে সরি 21টা শুক্রবার না, অ্যাকচুয়ালি তার থেকে বেশি শুক্রবার আসবে। আমি 1 বছর থেকে এখানে কাউন্ট করে নিয়েছি। তার মানে আমি বলতে পারি যে এখানে যে ডে হবে সেটা একদিন শিফট করে যাবে। এক্সট্রা 1 আসার অর্থ কি? একদিন শিফট করে যাবে। তাহলে ছিল শুক্রবার, তার সাথে যদি একদিন যোগ করি তাহলে শুক্রবারের পরের দিন কী হয়? শনিবার। তাহলে এর আনসার হবে কত? শনিবার। তাহলে রাইট আনসার হবে শনিবার। বোঝা গেছে কীভাবে করলাম? কীভাবে করলাম বোঝা গেল? প্রথমে আমি করলাম 2024 সালের 12ই জানুয়ারি থেকে 2025 সালের এক্স্যাক্টলি 12ই জানুয়ারি পর্যন্ত কতগুলো অড ডে আছে বের করলাম। দেখো নর্মাল ক্ষেত্রে এটা একদিন হতো, কিন্তু যেহেতু 2024টা একটা লিপ ইয়ার, তাই এক্ষেত্রে 2টো ডে হবে অড ডে। ঠিক? তাহলে 2 প্লাস 2 এর সঙ্গে কী ভ্যালু যোগ করব না, 13ই জানুয়ারি থেকে, যেহেতু 12ই জানুয়ারি 25 পর্যন্ত আমি কনসিডার করে নিয়েছি, তো 13ই জানুয়ারি 2025 থেকে 7ই জুন 2025 পর্যন্ত আর কতগুলো দিন আছে সেইগুলো অ্যাড করে তার সাথে 2 অ্যাড করব, করে টোটাল যে ডেজ পেলাম সেটাকে 7 দিয়ে ভাগ করলাম। ভাগ করে ভাগফলটা আমার কাছে ইম্পর্টেন্ট মোটেও নয়, ইম্পর্টেন্ট হচ্ছে ভাগশেষটা। যদি পুরো ভাগফল মিলে যেত তাহলে কি হতো স্যার? যদি পুরো ভাগফল মিলে যেত তার মানে হচ্ছে ডেটা শুক্রবারই হতো। অর্থাৎ 7 দিয়ে ভাগ করে মিলে যাওয়ার অর্থই কি? শুক্রবার নিজেকে রিপিট করতে করতে 7ই জুন
7ই জুন পর্যন্ত পৌঁছে গেছে। কিন্তু যেহেতু 21টা রিপিটেশনের পরে, মানে এই ক্ষেত্রে 21টা রিপিটেশনের পরে 1 বছর কনসিডার করার পর যে 21টা রিপিটেশন, তারপরেও আমি দেখতে পাচ্ছি একটা এক্সট্রা ডে থেকে যাচ্ছে, ভাগশেষ আমার 1 থেকে যাচ্ছে। এর অর্থ হচ্ছে যে অবশ্যই দিনটা শুক্রবার না হয়ে তার থেকে একদিন বেশি হবে, অর্থাৎ শনিবার হবে। বোঝা গেল? সিম্পল কোশ্চেন। নেক্সট কোশ্চেন। এই কোশ্চেনটায় অনেকে ফেঁসেছে, আমি জানি কেন। কারণ এই কোশ্চেনটাতে এই যে একটা শব্দবন্ধ, মানে একটা ফ্রেজ ব্যবহার করে দিয়েছে না, এই ফ্রেজটাই অনেকের কাল হয়ে দাঁড়িয়েছে, ডিভিশন অ্যালগোরিদম। অনেকে এটার মানেই বুঝে উঠতে পারেনি। ভাই, এটার মানে হচ্ছে, ডিভিশন অ্যালগোরিদমের মানে হলো, ডিভিশন অ্যালগোরিদমের মানে হলো, আমরা যে একটা ছোট থেকে সেই বোধহয় ক্লাস 3 না 4 থেকে না 2 থেকে পড়ে এসেছি, জানি না, ভুলে গেছি আমিও, যে ভাজ্য সমান ভাজক, ঠিক আছে, ইন্টু ভাগফল প্লাস ভাগশেষ। এটা মনে করতে পারছো? এটাকেই বলা হয় ডিভিশন অ্যালগোরিদম, যেটাকে ইংলিশে বলা হয় ডিভিডেন্ড সমান ডিভিজর ইন্টু কোশেন্ট প্লাস রিমাইন্ডার। ওকে, এটা কি বলা হয় ডিভিশন অ্যালগোরিদম। ইংলিশে লিখে দিলাম, বাংলাতেও লিখে দিলাম। এটাকে বলা হয় ডিভিশন অ্যালগোরিদম, অর্থাৎ ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল প্লাস ভাগশেষ। এই আকারে তোমাকে 24টাকে লিখতে বলেছিল। এবার স্যার 24টা তো দেখো, 4টে যে অপশন আছে সবেতেই তো 24 হচ্ছে, তাহলে এক্ষেত্রে তোমাকে আরও একটা কনসেপ্ট জানতে হবে। কী কনসেপ্ট? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি বারবার বলছি, এই কোশ্চেনটা আমার নিজের খুব ফেভারিট লেগেছে। কোশ্চেনটা হেভি সহজ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কোশ্চেনের যে ইন্টেন্সিটি, যে কোশ্চেনের যে ইন্টেনশন ছিল, যে এক্স্যাক্টলি ছেলেটা বা মেয়েটা যারা এক্সামে বসে, অর্থাৎ ক্যান্ডিডেটসদের কাছে এই বেসিক জিনিসগুলো কি ক্লিয়ার? তারা কি এই বেসিক জিনিসগুলোর, বেসিক রুলগুলো সম্বন্ধে আদৌ ওয়াকিবহাল? যেমন তোমরা যদি এখানে 4টে অপশান দেখো, তোমরা তো কনফিউজ হবেই যে 4টে অপশানই তো মিলছে, 4টে অপশানই তো 24-এর ভ্যালু আছে, অর্থাৎ 4টে অপশান থেকেই তো 24ই পাচ্ছি, তাহলে কোনটা রাইট আনসার হবে? সেক্ষেত্রে দ্বিতীয় যে রুলটা আমি আলোচনা করতে চাই, দিস ইজ ইম্পর্টেন্ট, সেটা কি? অলওয়েজ রিমেম্বার যে ভাগশেষের মান, ভাগশেষ কখনোই ভাগফলের থেকে বেশি হতে পারে না, ঠিক আছে? অর্থাৎ ভাগশেষ সর্বদাই ভাগফলের থেকে কি হবে? ভুল বললাম, সরি, একটু ভুল বললাম, সরি, এটা ভাগফল না, ভাজক, ভাজক, সরি, ভাজক। ভাগশেষের মান কখনোই ভাজকের থেকে বড় হতে পারে না। যদি ভাজকের থেকে ভাগশেষ বড় হতো, তাহলে তো ভাগ চলেই যেত, তাই না? মনে করো কোনো একটা ভাগ প্রক্রিয়ায় ভাজক হচ্ছে 3, আর কোনো এখানে একটা এক্স একটা নাম্বার আছে, এবং এখানে দেখতে পাচ্ছি ওয়াই একটা নাম্বার পেয়েছি, এবং ভাগফল যাই হোক একটা জেড হচ্ছে একটা ভাগফল। তারপরে আমি দেখতে পাচ্ছি এক্স থেকে ওয়াই বিয়োগ করে 7 এলো। এটা কি সম্ভব? সম্ভব না। কেন? কারণ 7কে তো 3 দিয়ে ভাগ করা যাবে, তাহলে এটা কখনোই সম্ভব না। কিন্তু এটা যদি 2 হতো অথবা 1 হতো, তাহলে এটার ভাগ যেত না। তার মানে হচ্ছে ভাগশেষ ভাজকের থেকে অলওয়েজ ছোট হবে, এই কনসেপ্টটা এখানে লাগবে, ঠিক আছে? ভাগশেষ, আবারও রিপিট করছি, ভাগশেষ সর্বদাই ভাজকের থেকে ছোট হবে, সমানও হবে না, বড় তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই, ঠিক? তাহলে সেটা যদি তুমি দেখো, দেখো এখানে প্রত্যেকটাতে তুমি দেখো 2 দিয়ে, মানে 2 হচ্ছে কি এখানে অ্যাকচুয়ালি ভাজক, 2 হচ্ছে এখানে ভাজক, এই যে ভাজক ইন্টু ভাগফল, তাহলে 2 হচ্ছে ভাজক, আর ভাগফল কি? কোনোটাতে 11, কোনোটাতে 10, কোনোটাতে 12, কোনোটাতে 9। এবারে তোমাকে মেন জিনিস কি দেখতে হতো, যে কোনটাতে এই রুলটা ফলো করছে, অর্থাৎ ভাজকের মান ভাগশেষের থেকে বেশি কোনটাতে। দেখো এখানে যদি তুমি দেখো প্রথম অপশনটাতে 2 ভাজক ভাজকের মান 2, ভাগশেষের মানও 2, পসিবল? পসিবল না। একটু আগেই বললাম যে ভাজক সর্বদাই ভাগশেষের থেকে বেশি হবে, কখনো সমানও হবে না, আর ছোটো তো হবেই না। তাহলে এই অপশনটা কাটা। নেক্সট, এখানে ভাজক হচ্ছে 2 আর ভাগশেষ হচ্ছে 4, সম্পূর্ণ উল্টো জিনিস দেওয়া আছে। ভাজক কখনোই ভাগশেষের থেকে ছোট হতে পারে না, উল্টোটা হবে, ভাগশেষ সর্বদাই ভাজকের থেকে ছোট হবে, তাহলে এটাও আমার হবে না। একমাত্র এই অপশন যদি তুমি দেখো, দেখো এখানে হচ্ছে তোমার ভাজক হচ্ছে 2 আর ভাগশেষ হচ্ছে 0, যেটা একদম স্যাটিসফাই করছে, এটাই আমার রাইট আনসার। আর এটাও হবে না, কেন? কারণ এখানে ভাজক হচ্ছে 2 আর ভাগশেষ হচ্ছে 6, তাহলে কখনো ভাজক ভাগশেষের থেকে ছোট হতে পারে না, ভাগশেষ ভাজক অলওয়েজ ভাগশেষের থেকে বড় হবে, ঠিক আছে? তাহলে এইটাও আমার রাইট আনসার হবে না। তো রাইট আনসার হবে অপশন সি। সুন্দর একটা অঙ্ক, আমি বলছি অত্যন্ত সহজ, কিন্তু দেখে মনে হবে ছোট্ট ছেলেদের জন্য অঙ্কটা দিয়েছে, বাট এর মধ্যে কিছু হিডেন কনসেপ্ট, গোল্ড কনসেপ্ট লুকিয়ে আছে। এই কনসেপ্ট দিয়ে বড় কোশ্চেন করে কিন্তু আরামসে ফাঁসিয়ে দেওয়া যায়।
ঠিক আছে, বড় বড় কোশ্চেন করে ফাঁসিয়ে দেয়। এটা তো একটা সিম্পল 24 অঙ্ক দিয়েছে বলে এটা বোঝা যাচ্ছে। এটাকে যদি এক্স ওয়াই এর টার্মে যদি দেওয়া হতো না, তাহলে অনেককে ফাঁসানো যেত। আমি এগুলো পরে এই ধরনের মডেল কোশ্চেন বানিয়ে তোমাদের করাবো, দেখবে। তখন কিন্তু তোমরা অনেক কনফিউজ হয়ে যাবে যে কোনটা অ্যাকচুয়ালি আনসার হবে, ঠিক আছে না? তো সেক্ষেত্রে এই দুটো কনসেপ্ট হচ্ছে কি, এই কনসেপ্ট দুটো যারা জানবে তারাই এটা করতে পারবে। আর প্রথমত এই ডিভিশন অ্যালগোরিদম এই নামটা শোনার পরেই অনেকে ফেঁসেছে, এটা আমি জানি। এইটার জন্য অনেকে ধরতেই পারে না অঙ্কটা অ্যাকচুয়ালি কী বলতে চেয়েছে, ঠিক আছে না? কারণ ডিভিশন অ্যালগোরিদম এই কথাটা নতুন, অনেকের কাছে নতুন, শোনেনি হয়তো কোনোদিনও। এটা তো জানে অনেকেই, অনেকে এটাই জানে, এটা অনেকেই জানে, এই ইনফ্যাক্ট এটাও জানে, এগুলো নিয়েও সন্দেহ নেই, কিন্তু এটাকে যে ডিভিশন অ্যালগোরিদম বলে এটা অনেকে জানতো না, ঠিক? নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, কোনো একটা সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল বলছে 9। অর্থাৎ মনে করো এক্স ওয়াই একটা যদি সংখ্যা হয়, তাহলে একক স্থানীয় অঙ্ক কোনটা? এটা তো একক, এটা দশক, তাহলে এক্স প্লাস ওয়াইয়ের ভ্যালু আমার কী হবে? 9 হবে প্রথমত। আর একটা জিনিস বলেছে, অঙ্কদ্বয় যদি স্থান পরিবর্তন করে, অর্থাৎ মনে করো সংখ্যাটাকে যদি ওয়াই এক্স লিখি, মানে এক্সের জায়গায় ওয়াই চলে এলো, ওয়াইয়ের জায়গায় এক্স চলে এলো, তাহলে বলছে এক্স ওয়াই থেকে ওয়াই এক্সকে যদি বিয়োগ করি তাহলেও কিন্তু ভ্যালু হবে 9, ঠিক আছে? এইটা তোমাকে মধ্যা চেয়েছে, ঠিক আছে? এবার এর বেসিক পদ্ধতি আছে, এর অ্যাডভান্স মেথডও আছে, এবং এর শর্টকাট মেথডও আছে। কি? আমি প্রথম বেসিক মেথডে করাই এই জিনিসটা, বোঝাই আগে, এটা বোঝানোর প্রয়োজন আছে, কারণ এই জন্যই বোঝানোর প্রয়োজন আছে। এখন এই অঙ্কটা হয়ে যাচ্ছে, কিন্তু বেশ কিছু অঙ্ক আছে যেখানে এই বেসিক মেথডেই অঙ্কটা সলভ করতে হবে, ঠিক আছে? সেটা আমি একবার দেখাই কীরকম। বাকি বেস্ট অ্যাপ্রোচ তো আমি বলবই। আচ্ছা, কোনো একটা সংখ্যা যদি এক্স ওয়াই হয়, তার মানে এর অ্যাকচুয়ালি মান কত? এর মান হচ্ছে 10x প্লাস ওয়াই। কেন স্যার? কারণ দেখো, এটা হচ্ছে কি একক, এটা হচ্ছে দশক। সংখ্যা কী করে তৈরি হয়? মনে করো একটা সংখ্যা লিখলাম 12, তাহলে 12কে আমি কীভাবে লিখতে পারি? 10 প্লাস 2 লিখতে পারি তো। 10টা কেন এলো স্যার? কারণ দেখুন, এটা হচ্ছে এককের ঘরে আছে, এটা দশকের ঘরে। একক মানে 1, দশক মানে হচ্ছে 10। অর্থাৎ সংখ্যা এইভাবে তৈরি হয় না, সংখ্যার আমরা পড়েছিলাম না স্থানীয় মান এবং প্রকৃত মান। সংখ্যা অলওয়েজ তার স্থানীয় মানের যোগফলের সমষ্টি হয়। তার মানে এই যে 12তে একের স্থানীয় মান কত? 10, কারণ দশকের ঘরে আছে, তাহলে 1 ইন্টু 10 মানে 10, প্লাস 2-এর স্থানীয় মান কত? 2 ইন্টু 1 মানে 2, তাহলে দেখো এই দুটোকে যোগ করলে হয় 12। অর্থাৎ সংখ্যা যখন আমরা বের করি, সংখ্যা অলওয়েজ তার যে অঙ্ক বা ডিজিটস, তাদের স্থানীয় মানের যোগফলের সমষ্টি হচ্ছে সংখ্যা, এটা মানতে হবে। দেখো ছোটো ছোটো জিনিসগুলোকে কত সুন্দরভাবে ডিসকাস করা যায়, এবং কত ইম্পর্টেন্ট কনসেপ্ট এখান থেকে তোমরা শিখতে পারছো। আই হোপ এগুলো তোমাদের পরবর্তীকালে কাজে দেবে, এবং তোমরা এগুলো নোট ডাউন করছো, আর নোট ডাউন করে নেওয়াটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তাহলে এক্স ওয়াইকে আমরা কী লিখতে পারি? 10x প্লাস ওয়াই লিখতে পারি। আবার যখন এই নাম্বারটাকে আমরা রিভার্স করছি, অর্থাৎ ওয়াই এর জায়গায় এক্স আর এক্সের জায়গায় ওয়াই হয়ে যাচ্ছে, অর্থাৎ এদের অঙ্কগুলোকে যখন স্থান পরিবর্তন করছি, তাহলে সংখ্যাটা হবে ওয়াই এক্স। এক্ষেত্রে সংখ্যাটা ভ্যালু কত হবে? 10y প্লাস এক্স, ঠিক আছে? এবার তোমায় কী বলেছে না, 10x প্লাস ওয়াই মাইনাস 10y প্লাস এক্স, এর ভ্যালু হবে 9, ঠিক আছে? এর ভ্যালু কী হতে হবে? 9 হতে হবে। এখন এখান থেকে যদি তুমি যোগ বিয়োগ করো, তাহলে দেখবে 9x, ওকে, মাইনাস 9y এর ভ্যালু হচ্ছে কত? 9, ঠিক আছে? 9x মাইনাস 9y এর ভ্যালু হচ্ছে 9, তাহলে x মাইনাস ওয়াই ভ্যালু কত হবে? x মাইনাস ওয়াই এর ভ্যালু হবে কত? 1, ঠিক আছে? x মাইনাস 1 এর ভ্যালু কত এখান থেকে? 1 হলো। আবার এখানে x প্লাস ওয়াই এর ভ্যালু কত বলেছিল? x প্লাস ওয়াই এর ভ্যালু বলেছিল 9। এই যে একক স্থানীয় এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল হচ্ছে 9, অর্থাৎ x আর y হচ্ছে একক এবং দশক স্থানীয় অঙ্ক, এদের যোগফল বলেছে 9, ঠিক আছে? তাহলে এই দুটো ইকুয়েশনকে সলভ করলে তোমরা পাবে x এর ভ্যালু পাবে 5 আর y এর ভ্যালু পাবে হচ্ছে 4। তাহলে রাইট আনসার কত হয়ে গেল? আমি ধরেছিলাম সংখ্যাটার ভ্যালু এক্স ওয়াই, তাহলে এক্স ওয়াই মানে কত? 5, 4 এবং 4 মানে 54 হচ্ছে তোমার রাইট আনসার। এটাও গেল তোমার বেসিক মেথড, এটা গেল তোমার বেসিক মেথড, ওকে, এটা গেল তোমার বেসিক মেথড। এবার আমি এর বেস্ট মেথড নিয়ে ডিসকাস করব। এর বেস্ট মেথড কী হতে পারে সেটা আমি দেখাবো। ভেরি ইজি, ভেরি ইজি। দেখো, এটা অনেকটা হিট অ্যান্ড ট্রায়াল মেথডের মতো হবে। আমি হিট অ্যান্ড ট্রায়াল মেথড সম্বন্ধে বলেছিলাম। হিট অ্যান্ড ট্রায়াল মানে কি? তুমি কোনো একটা নাম্বারকে হিট করবে, ট্রায়াল করবে, যদি দেখো যে মিলে যাচ্ছে, তাহলে সেটাই তোমার রাইট আনসার। এটা কি বলে? হিট অ্যান্ড ট্রায়াল মেথড, ওকে। এখানে আমায় কী বলেছে? আমি অঙ্কটাকে পড়বো এবং অপশনের সঙ্গে তুলনা করব, ব্যাস, এটাই আমার কাজ। কি বলেছে? একক এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল 9 হবে। এখন প্রত্যেকটার দেখো অপশন যদি তুমি দেখো, এই অঙ্কটাতে মানে এই সংখ্যাটা কি? 7 প্লাস 2, 7 প্লাস 2 মানেও 9, 1 প্লাস 8 মানেও 9, 5 প্লাস 4 মানেও 9, এবং 6 প্লাস 3 মানেও 9, ঠিক আছে? তাহলে প্রত্যেকটা অপশনই তো ম্যাচ করে যাচ্ছে, তাহলে এখান থেকে আমি রাইট আনসার পাচ্ছি না। সেকেন্ড স্টেটমেন্টটা বলছে অঙ্কদ্বয়ের স্থান পরিবর্তন করলে
পূর্বের এবং বর্তমান সংখ্যাদ্বয়ের অন্তর হয় 9। অর্থাৎ 72কে যদি আমি স্থান পরিবর্তন করি তাহলে আনসার কত হবে, মানে নতুন নাম্বার কত হবে, 27। এখন 72 আর 27-এর মধ্যে ডিফারেন্স কি 9? না, এটা তো আরামসে বলে দেওয়া যায়, তাহলে এটা আনসার না। 18-র যদি স্থান পরিবর্তন করাই তাহলে সংখ্যাটা কি হবে, 81। তাহলে 81 আর 18-এর মধ্যে ডিফারেন্স কত, 9? না, 9 না। 54কে যদি আমি অপোজিট করি সংখ্যা, মানে রিভার্স করি নাম্বারগুলো, তাহলে 54 সংখ্যাটাকে যদি আমি অঙ্কগুলো স্থান পরিবর্তন করাই তাহলে নতুন নাম্বার হবে কত, 45। 54 আর 45-এর মধ্যে ডিফারেন্স কত, এক্স্যাক্টলি 9। এটাই আমার রাইট আনসার। নেক্সট অপশন দেখার দরকারও নেই। রাইট আনসার যখন পেয়ে গেছি, একটাই প্রশ্নে তো দুটো রাইট আনসার হতে পারে না, একটাই হবে। তাই 54 হচ্ছে রাইট আনসার। বোঝা গেল, এটা হচ্ছে বেস্ট মেথড। আর আমি নর্মাল মেথড অলরেডি তোমাদের ডিসকাস করে দিয়েছি। ক্লিয়ার? আই হোপ ইট ইজ ক্লিয়ার। নেক্সট কোয়েশ্চেন। এবারে আবার একটা মৌলিক যৌগিকের কনসেপ্টের উপর কোয়েশ্চেন এসছে। প্রশ্ন এসছে 171, এই সংখ্যাটা কি ধরনের সংখ্যা? মৌলিক সংখ্যা, জোড় সংখ্যা, অমূলদ সংখ্যা না যৌগিক সংখ্যা? দেখো, অমূলদ সংখ্যার কনসেপ্ট আমি অলরেডি ডিসকাস করেছি, প্রথম প্রশ্নেই ডিসকাস করেছি। সেখান থেকে তোমরা অলরেডি শিখে নিয়েছো অমূলদ সংখ্যা কি। 171-এর উপরে কোনো রুট আছে না, নেই। তাহলে 171কে 171/1 হিসেবে লিখতে পারি তো। আর যে সমস্ত সংখ্যাকে এই p/q ফর্মে লিখতে পারি, যেখানে q নট ইকুয়াল টু 0, সেটাকে কি বলে, মূলদ সংখ্যা বলে। তাহলে এটা অমূলদ সংখ্যা নয়, এটা একটা মূলদ সংখ্যা। তাহলে এই অপশনটা ক্লিয়ার, এই অপশনটা হবে না। আচ্ছা, জোড় সংখ্যা মানে কি, যে সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায়। 171কে কি 2 দিয়ে ভাগ করা যাবে, যাবে না। তাহলে এটা জোড় সংখ্যাও নয়। এবার এটা কি মৌলিক সংখ্যা? আচ্ছা, মৌলিক সংখ্যা কাকে বলে স্যার? মৌলিক সংখ্যা হচ্ছে সেরকম সংখ্যা যার কেবল এবং কেবলমাত্র দুটো উৎপাদক সম্ভব, দুটোই উৎপাদক থাকবে, এবং সেই দুটো উৎপাদক কি কি, 1 এবং সংখ্যাটা নিজে। ঠিক আছে, সংখ্যা নিজে। ঠিক আছে, অর্থাৎ যেমন হচ্ছে 5-এর যদি উৎপাদক তুমি দেখো, 5-এর উৎপাদক হচ্ছে 1 এবং 5। তাহলে 5 কি একটা মৌলিক সংখ্যা, 5-এর কিন্তু তৃতীয় কোনো উৎপাদক পাবে না। ঠিক আছে, তাহলে 171-এর যদি এরকম কন্ডিশন স্যাটিসফাই করে, অর্থাৎ 171-এর দুটোই যদি আমরা উৎপাদক পাই, তাহলে 171টা মৌলিক সংখ্যা হবে। কিন্তু আমি যদি 171-এর এই ডিজিটগুলো যোগ করছি, মানে 171-এর ডিজিট মানে কি, 1 + 7 + 1, তার মানে পাচ্ছি 9। আমরা জানি বিভাজ্যতার রুল অনুযায়ী বা বিভাজ্যতার সূত্র থেকে আমরা জানি যে কোনো সংখ্যার অঙ্কগুলোর সমষ্টি যদি 9 দ্বারা বিভাজিত হয়, সেটা 9 দিয়ে ভাগ করা যায়। তার মানে 171-এর ডিজিট বা অঙ্কগুলোর সমষ্টি কত, 9। তার মানে এটা 9 দিয়ে ভাগ করা যায় 171-কে। আবার যে সংখ্যাকে 9 দিয়ে ভাগ করা যায় সেটা অলরেডি 3 দিয়েও ভাগ করা যায়। আবার 171 অ্যাকচুয়ালি 9, 19, 171, ঠিক আছে? 19 × 9 হচ্ছে 171। তার মানে 171-এর একের মানে 2-এর অধিক সংখ্যক উৎপাদক আমরা পাচ্ছি। তাহলে 171 কি মৌলিক হতে পারে? হতে পারে না। তাহলে বেঁচে রইল কি, যৌগিক সংখ্যা। তাহলে 171 একটা যৌগিক সংখ্যা। বোঝা গেছে? আমি 4টে অপশনকেই ধরে ধরে ক্লিয়ার করলাম। প্রত্যেকটা ডেফিনেশন বললাম, কেন নয় সেই লজিকও দিলাম। আই থিঙ্ক তোমরা বুঝতে পারবে। তো নেক্সট কোয়েশ্চেন। এবারে বলেছে 1 থেকে 7-এর মধ্যে 7-এর 11 ভগ্নাংশটির সংখ্যা কতগুলি? খুব ভালো একটা প্রশ্ন। অনেকে এটা নিয়েও কনফিউজ হয়েছে, আমি দেখেছি। অনেকেই অনেক মানে সোশ্যাল মিডিয়াতে, বিশেষ করে ফেসবুকে আমি অনেক পেজে দেখছিলাম যে অনেকেই এই কোশ্চেনটা নিয়ে রীতিমতো মানে কনফিউজড। ঠিক আছে, কনফিউজড, এবং তাদের আনসারও কনফিউশনভাবে, মানে একের অধিক আনসার আসছে। কারো ক্ষেত্রে, মানে বেশিরভাগ ক্ষেত্রে আমি যেটা দেখছি, অনেকেই আনসার দিচ্ছেন, মানে অনেকের ক্ষেত্রে 9ও আসছে, অনেকের ক্ষেত্রে 11 আসছে। তো প্রথমেই বলে দিই, যাদের আনসার 9 আসছে তারা একদম ঠিক, যাদের 11 তাদের সম্পূর্ণ ভুল। এবারে কিভাবে হচ্ছে আমি সেটা ডিসকাস করব। দেখো, এখানে কি বলেছে, 7-এর 11। তোমায় প্রথম বুঝতে হবে 7-এর 11 কি 1-এর থেকে ছোট না বড়? 7-এর 11 কি ভগ্নাংশ দেখেই তো বুঝতে পারবে। উপরে ছোট এবং নিচে বড়, অর্থাৎ লব যদি ছোট হয়, হর যদি বড় হয়, তাহলে ভগ্নাংশ অলওয়েজ 1-এর থেকে কম হবে, মানে 1-এর থেকে ছোট হবে। তাহলে 7-এর 11 তো অলরেডি 7-এর থেকে ছোট, সরি 1-এর থেকে ছোট। এখন তোমায় বলেছি কি, 1 এবং 7 এর মাঝে কতগুলো 7-এর 11 আছে, অর্থাৎ এই কথার অর্থ হচ্ছে, এই ভাষাটা প্রথম বুঝতে হবে। ভাষাটা যদি বোঝো তাহলে বুঝবে যে এক্ষেত্রে 1-কেও কনসিডার করতে পারবো না, 7-কেও কনসিডার করতে পারবো না। এদের মধ্যেকার ভ্যালু চেয়েছে, অর্থাৎ 1 সেখানে ইনক্লুড নেই, 7ও সেখানে ইনক্লুড নেই। এরকম কতগুলো 7-এর 11 ভগ্নাংশ পাবো? তাহলে 1-এর পরই 7-এর 11-র যে ভগ্নাংশ, মানে 1-এর পরই 7-এর 11-র যে সেকেন্ড মাল্টিপল, সেটা কত? 14-র 11। ঠিক আছে, দেখো 14-র 11 কিন্তু 7-এর থেকে বড়, সরি 1-এর থেকে বড়। 7-এর 11, তার 7-এর 11-র সঙ্গে যদি আরেকটা 7-এর 11 যোগ করি, কত আসবে? 14-র 11 আসবে। 14-র 11টা কি 1-এর থেকে বড়। এরপরে আসবে 21-এর 11, এরপরে আসবে 28-এর 11, এইভাবে চলতে 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 কতক্ষণ পর্যন্ত নেবো?
দেখো 77-এর 11টা হয়ে যাচ্ছে 7-এর সমান। 77-এর 11 মানে কি 7, যেটা আমি নিতে পারবো না, কারণ 1 এবং 7-এর মধ্যেকার ভ্যালু নিতে বলেছে। 77-এর ঠিক আগে 7-এর 11 ভ্যালু কত হবে? 70-এর 11। ঠিক আছে, 70-এর 11টা কি আমার স্যাটিসফাই করে যাচ্ছে এবং যেটা 7-এর থেকে ছোট। তার মানে 14-এর 11 থেকে শুরু করে 70-এর 11 পর্যন্ত যতগুলো মান আছে সব কটাতেই 7-এর 11 উপস্থিত আছে। এবং এটার ভ্যালু তাহলে কত হবে? তাহলে এটা আমরা জানি এপিজিপি অর্থাৎ অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যারা নাম্বার সিস্টেম করেছে তারা জানো। তোমরা এইভাবে বের করতে পারো কাউন্ট করে করে, যারা এটা জানো না অ্যারিথমেটিক প্রোগ্রেশন, যারা এখনো শেখোনি, তাদের ক্ষেত্রে তো এটাকে কাউন্টিং করা ছাড়া উপায় নেই। কিন্তু যারা জানো তারা আরামসে বের করতে পারো। কীভাবে না, প্রথমত 11 কেটে দাও। কেন? কারণ দেখো প্রত্যেকটাতে 11 কমন, কেটে দাও। তাহলে আমি ধরে নিলাম প্রথম সংখ্যা 14, দ্বিতীয় সংখ্যা আর এবং লাস্ট সংখ্যা হচ্ছে 70। তাহলে লাস্ট সংখ্যা যদি 70 হয় তাহলে শেষ সংখ্যা বের করার নিয়ম কি? 70 সমান হবে 14 প্লাস n-1 ইন্টু ডি। ডি মানে কত? দেখো ডি মানে হচ্ছে কমন ডিফারেন্স। একটা সংখ্যা থেকে পরের সংখ্যার ডিফারেন্স কত? 7। তাহলে 7 হচ্ছে কমন ডিফারেন্স। তাহলে 70 থেকে যদি 14কে বাদ দিই তাহলে হয় 56। ঠিক, 56 সমান কত হচ্ছে? n-1 ইন্টু 7। 7 দিয়ে 56কে কাটলে 8 বার, আর 1 যদি এদিকে যায় তাহলে n সমান হয়ে যাবে 8 + 1 মানে হচ্ছে 9। অর্থাৎ এক্ষেত্রে রাইট আনসার হবে 9, 9। তাহলে 7-এর 11 1 থেকে 7-এর মধ্যে 9 বার উপস্থিত আছে। বোঝা গেছে? আচ্ছা, এটা যদি যারা অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা বুঝতে পারছো না তাদের জন্য আমি নর্মালি যদি করি, সেক্ষেত্রে আমি নর্মাল করে দেখিয়ে দিচ্ছি। আমি ধরে নিচ্ছি যে অনেকের এটা ফার্স্ট অ্যাটেম্প্ট ছিল, অনেকে হয়তো প্রথমবার এক্সাম দিচ্ছে, তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে অ্যারিথমেটিক প্রোগ্রেশন হয়তো টাফ হতে পারে, হয়তো অ্যারিথমেটিক প্রোগ্রেশন সম্বন্ধে তাদের এখনও সবিস্তারে নলেজ নেই। সেই কারণে আমি এটা দেখিয়ে দিচ্ছি। দেখো 14-এর 11, তারপরে আসবে কত বললাম? 21-এর 11, তারপর আসবে 28-এর 11। ঠিক আছে, তারপর আসবে 35-এর 11, তারপর আসবে 42-এর 11। কেন না 7-এর 11 যোগ হচ্ছে না। 7-এর 11 যোগ হওয়া মানে কি? এবার তোমার প্রশ্ন হতে পারে স্যার এত সহজে করে যোগ করছেন। দেখো যখন হর 1 হয়ে যায় না, তখন শুধু লবগুলোকে যোগ করতে হয়, হর সেটাই থাকবে। কারণ লসাগু নিলেও তো সে 11ই আসবে, আর 11কে 11 দিয়ে ভাগ করলে 1ই আসবে, তাই না? সেজন্য তারপরে আসবে 49-এর 11, তারপরে 56-এর 11, তারপর 63-এর 11, আর 77-এর, তারপর 70-এর 11। ঠিক আছে, আর 77-এর 11টা আমি নিতে পারবো না। কেন? কারণ 77-এর 11 মানে হচ্ছে 7, যেটা এখানে নেওয়াই যাবে না, প্রশ্নে বলেই দিয়েছে যে 1 এবং 7-এর মধ্যেকার ভ্যালু নিতে, অর্থাৎ 1 এবং 7 সেখানে কনসিডার হবে না। তাহলে এবার তুমি যদি দেখো এখানে 3টে, এখানে 3টে 6টা, এখানে 3টে হচ্ছে 9টা। রাইট আনসার কত? 9। যে কোনোভাবে তোমরা করতে পারতো অঙ্কটা। নেক্সট কোয়েশ্চেন, এটা একটা রিজনিংয়ের কোয়েশ্চেন। এটাও ভেরি সহজ, খুবই ইজি। কীভাবে? একটা প্যাটার্ন এখানে পূর্ণ করতে দিয়েছিল, একটা প্যাটার্নকে শুধু ফুলফিল করতে হতো। কি না, দেখো এখানে 5 থেকে 6-এর ডিফারেন্স কত? 1। 6 থেকে 7-এর ডিফারেন্স কত? 1। অর্থাৎ ফার্স্ট টার্মটা কি হচ্ছে? +1 হচ্ছে। সেকেন্ড টার্ম যদি দেখি 7 থেকে 8 মানে এখানে +1, 8 থেকে 9 এখানেও +1। কিন্তু থার্ড টার্ম যদি দেখি 8 থেকে 12 কত? +4। তাহলে থার্ড টার্মে কত হবে? +4ই তো হবে। 12 + 4 কত হবে? 16। রাইট আনসার হবে এটা 16। ঠিক আছে, এটাই রাইট আনসার। বেশি সময় দিচ্ছি না দেওয়ার। নেক্সট কোয়েশ্চেন, দুটি সংখ্যার অনুপাত 5:13। ঠিক আছে, দুটো সংখ্যার অনুপাত দিয়েছে 5:13 এবং ওদের মধ্যে গসাগু বলে দিয়েছে 11। তাহলে সংখ্যাগুলো কী কী হবে? এখানে আমি একটু ডিসকাস করবো প্রথমে, কারণ এই জিনিসটা ইম্পর্টেন্ট। দেখো গসাগু থেকে কিভাবে সংখ্যা বের করতে হয় সেটা তোমরা আগে প্রথমে শিখে নাও। দেখো যে কোনো সংখ্যাকে আমরা অলওয়েজ কিভাবে লিখতে পারি? যে কোনো সংখ্যা যে গসাগু হয়, গসাগু কথার অর্থ কি? গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। এবার দুটো সংখ্যার গসাগু যেটা দেওয়া আছে এর অর্থ হচ্ছে, মানে আমি একটু লিখে যদি করি, মনে কর এক্স এবং মানে এ এবং বি। ঠিক আছে, এ এবং বি হচ্ছে দুটো সংখ্যা। ঠিক, এবং এ এবং বি যদি দুটো সংখ্যা হয় এবং এদের গসাগু যদি মনে করো আমি বলছি এক্স হয়, ঠিক আছে, যদি এদের গসাগু হয় এক্স, এর অর্থ হচ্ছে এক্স হচ্ছে সেই ম্যাক্সিমাম নাম্বার যেটা দিয়ে এ আর বিকে ভাগ করা যাবে এবং তারপরে এ বিকে আর ফার্দার ভাগ করা যাবে না। তার মানে এ আর বি পরস্পর মৌলিকে পরিণত হয়ে যাবে। ব্যাপারটা বোঝা গেল কি? যদি না বোঝা যায় আমি একটু রিয়েল নাম্বারের এক্সাম্পল দিয়ে বোঝাই। দেখো খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, শিখে নাও। এই জায়গাটা শিখে নিলে অনেক বড় বড় কোয়েশ্চেন, অনেক বড় বড় লেভেলের কোয়েশ্চেন সলভ করতে পারবে। এবং আসে সিজিএল এই ধরনের প্রশ্ন বারবার আসে, HCF দিয়ে এই অঙ্ক বারবার এসেছে এবং অনেকে ফেঁসেছে। ঠিক আছে, দেখো আমি একটা রিয়েল এক্সাম্পল নিচ্ছি। মনে করো 20 আর হচ্ছে 25, 20 এবং 25 দুটো সংখ্যা। তাহলে এদের গসাগু কত? 5। 20 আর 25-এর গসাগু হচ্ছে 5। এবার গসাগু মানে আমি কি বললাম? গসাগু কথার অর্থ হচ্ছে
সবথেকে বড় এমন একটা সংখ্যা, যে সংখ্যা দিয়ে যতগুলো সংখ্যার গসাগু আমরা বের করছি সেই সংখ্যাগুলোকে যদি ভাগ করি, তাহলে সংখ্যাগুলো ভাগফলের মানে ভাগ করার পরে সংখ্যাগুলো পরস্পর মৌলিক সংখ্যায় পরিণত হয়ে যাবে। আর পরস্পর মৌলিক মানে কি, তাদের মধ্যে আর ফার্দার ভাগ করা সম্ভব নয়, ভাগ যাওয়া সম্ভব নয়। ঠিক আছে, আমি কেন এটা বোঝাচ্ছি সেটা যখন এই কোশ্চেনটা সলভ করবো তখন বুঝতে পারবে। আচ্ছা, তাহলে 20কে 5 দিয়ে ভাগ করার অর্থ হচ্ছে 4, আর 25কে 5 দিয়ে ভাগ করার অর্থ 5। এবার তুমি আমায় বলো 4 আর 5 এরা কি পরস্পর মৌলিক না? ডেফিনেটলি এরা পরস্পর মৌলিক। কেন? কারণ 4 আর 5কে আর ফার্দার ভাগ করা যাবে না। 4কে তুমি 5 দিয়ে ভাগ করতে পারবে? পারবে না। 5কে 4 দিয়ে ভাগ করতে পারবে? পারবে না। বা 4 আর 5 এর মধ্যে কোনো কমন মানে ফ্যাক্টর বা সাধারণ উৎপাদক কি পাওয়া সম্ভব? পাওয়া সম্ভব না। ঠিক, 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক পাওয়া সম্ভব না। তাহলে যে সমস্ত সংখ্যা, মানে যখন দুটো সংখ্যার মধ্যে কেবলমাত্র সাধারণ উৎপাদক হিসেবে একই পাওয়া সম্ভব, তখন তাদেরকে বলা হয় পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক, তাহলে গসাগু কথার অর্থ কি বললাম? বারবার বলছি, গসাগু মানে হচ্ছে এমন একটি সংখ্যা, সবথেকে বড় সংখ্যা, যেটা দুটো সংখ্যাকে ভাগ করার পরে সংখ্যা দুটো পরস্পর মৌলিক সংখ্যায় পরিণত হয়ে যায়। এটা গসাগুর একটা নতুন সংজ্ঞা হিসেবে তোমরা লিখে রাখো। আমি আরেকবার বলে দিচ্ছি, গসাগু, দুটো সংখ্যার গসাগুর হলো সেই সবথেকে বড় সংখ্যাটি, যে সংখ্যা দ্বারা সংখ্যা দুটিকে ভাগ করলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যায় পরিণত হয়। এই আকারে গসাগুর সংখ্যাটা লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অনেক আগে কিন্তু কাজে দেবে। ঠিক আছে, এবার কেন এতটা ডিসকাস করলাম সেটা বুঝতে হবে। দেখো, তাহলে সংখ্যা কী করে ফর্ম হয়? একটু আগে আমরা দেখালাম সংখ্যার ফরমেশন হয় সংখ্যার যে অঙ্ক, তাদের স্থানীয় যে মান, তাদের যোগফলের সঙ্গে, মানে যোগফলটাই হচ্ছে সংখ্যার সমান। এটা আমি দেখিয়েছি। তখন ওই কোশ্চেনে ওইটা ডিমান্ড করছিল। যেহেতু এখানে কোশ্চেনের সঙ্গে গসাগু যুক্ত, তাই গসাগু দিয়ে কিভাবে সংখ্যা ফর্ম হয়, অর্থাৎ গসাগুর আকারে কিভাবে সংখ্যাকে লেখা যায়, সেটা আমরা দেখব। দেখো, দুটো সংখ্যা যখন লেখা হয় তখন সংখ্যা দুটোর যে গসাগু, মনে করো আমি বলছি এ এবং বি, এদের যদি গসাগু হয় এক্স, তাহলে এই দুটো সংখ্যাকে আমরা এক্স ইন্টু কে এবং এক্স ইন্টু মানে K1 এবং এক্স ইন্টু K2 আকারে লিখতে পারবো। এখন স্যার K1 K2 কি? K1 K2 হচ্ছে সেই দুটো সংখ্যা যারা কিনা পরস্পর মৌলিক। যেখানে এবারে যদি আমি এর সঙ্গে তুলনা করি, তাহলে দেখো এখানে গসাগু কত? 5, 5। তাহলে 5-এর সঙ্গে একবার কি K1 গুণ করবো? K1 মানে প্রথম হচ্ছে 4, তাহলে 5-এর সঙ্গে 4 গুণ করলে 20 পাচ্ছি। আবার 5 তার সঙ্গে K2 মানে এখানে কত? 5, 5-এর সঙ্গে 5 গুণ করলে কত হচ্ছে? 25। তাহলে দেখতে পাচ্ছ গসাগু থেকে কীভাবে নাম্বার তৈরি হয়। অর্থাৎ গসাগুর সঙ্গে দুটো মাল্টিপেল, যে দুটো মাল্টিপেল বা যে দুটো গুণিতক একে অপরের সঙ্গে মৌলিক, মানে পরস্পর মৌলিক, তাদের গুণ করে কিন্তু দুটো সংখ্যাকে পাওয়া সম্ভব। আমি এতটা এই জন্য ডিসকাস করলাম যে এই অঙ্কটাতে এবার তোমাদের যে কনসেপ্টটা লাগবে সেটা হচ্ছে এটা, যে প্রথমে তোমাদেরকে এটা দেখতে হবে যে অনুপাতে যে সংখ্যাগুলো দেওয়া আছে সেই সংখ্যাগুলো কি আদৌ পরস্পর মৌলিক, সেটা তোমায় প্রথমে দেখতে হবে। দেখো, যেহেতু অনুপাতে দেওয়া আছে, সব বেশিরভাগ ক্ষেত্রে এটা আশা করা যায় যে পরস্পর মৌলিকই দেওয়া থাকবে, কিন্তু এরকম কোনো জরুরি নাই। মনে করো যদি সংখ্যাটা এটা না দিয়ে কোশ্চেনটা যদি মনে করো আমি সেট করতাম, আমি আর একটু টুইস্ট করতাম কোশ্চেনটা। কীভাবে? আমি বলে দিতাম দুটো সংখ্যার অনুপাত হচ্ছে 12:16 এবং তাদের গসাগু হচ্ছে 11, তাহলে সংখ্যা দুটো বের করো। যেই এই 12x11 আর 16x11 করতো, সে ডাহা ওখানে ফেল মেরে আসতো, সেখানে ডাহা একটা বড় জিরো নিয়ে ঘর আসতো। কেন? কারণ কনসেপ্টই তার ক্লিয়ার না। 132 আর 176 কখনোই আনসার হবে না, হবেই না। কারণ 12 আর 16 এই দুটো পরস্পর মৌলিক না। প্রথম কন্ডিশনই হচ্ছে গসাগু থেকে সংখ্যা বের করার প্রথম কন্ডিশনই হচ্ছে সংখ্যা দুটোর যে মাল্টিপেল সেগুলোকে অবশ্যই পরস্পর মৌলিক হতে হবে। অর্থাৎ 12 আর 16কে তোমাকে ততক্ষণ পর্যন্ত ছোট করতে হতো, অত কাটাকুটি করতে হতো যতক্ষণ না এরা পরস্পর মৌলিক সংখ্যায় পৌঁছে যায়। তাহলে 12 আর 16কে যদি 4 দিয়ে ভাগ করতাম, তাহলে এটা হতো 3, এটা হতো 4। এই প্রথমে তোমার 3-এর 4 বের করতে হতো, দিয়ে এদের সঙ্গে 11 গুণ করতে হতো। তার মানে একটা সংখ্যা হতো 33, একটা সংখ্যা হতো 44। ঠিক আছে, তাহলে এইটা হতো রাইট আনসার। থেকে তুমি রাইট আনসার কি বের করেছো? 132, 176, অর্থাৎ 4 গুণ বেশি বার করে ফেলেছো। তো তোমাকে 4 গুণ মাইনাস স্কোর দেওয়া হতো এক্সামে। ঠিক আছে, জোকস অ্যাপার্ট। তো এর বোঝা গেল এতক্ষণ ধরে কেন এই কোশ্চেনটা ডিসকাস করছি, কারণ এটা একটা পোটেনশিয়াল কোশ্চেন। এই কোশ্চেনটা শিখে নিতে পারলে অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন তোমরা আরামসে সলভ করতে পারবে। আমার উদ্দেশ্য মোটেও তোমাদেরকে আনসার কি বলে নিজের মানে আমি নিজে কতটা জানি সেটা বলে ভিডিওটা শেষ করে দেওয়া বা কম সময় শেষ করে দেওয়া মোটেও উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য যদি একজনও এই ভিডিওটা দেখে, সে যেন সম্পূর্ণভাবে এই লেকচারটা থেকে কিছু শিখে যায়। ঠিক আছে, তো এতক্ষণ ডিসকাসের পরে তোমরা আশা করি বুঝতে পেরেছো যে
দুটো সংখ্যার অনুপাত দেওয়া আছে 5 এবং 13। তো তোমরা দেখতেই পাচ্ছ 5 এবং 13 এই দুটো সংখ্যা অলরেডি পরস্পরের সঙ্গে মৌলিক হয়েই আছে। কারণ 5 এবং 13 র মধ্যে 1 ছাড়া কোনো সাধারণ উৎপাদক পাওয়া সম্ভব না। ঠিক আছে? তাহলে এখানে আমরা ডাইরেক্ট গুণ করে সংখ্যা দুটো বের করতে পারি। তাহলে একটা সংখ্যা কত হবে? 5 গুণ 11 সমান 55, আর একটা সংখ্যা হবে 13 গুণ 11, 13 11 হচ্ছে 163। তাহলে রাইট আনসার কত হবে? 13 11 হচ্ছে 143। ঠিক আছে? রাইট আনসার হবে 55 143। অপশন বি ইজ দ্য রাইট আনসার। আই হোপ ইট ইজ ক্লিয়ার টু অল অফ ইউ। অনেকক্ষণ সময় নিয়ে ব্যাপারটা বোঝালাম। শুধুমাত্র পরবর্তী ক্ষেত্রে যদি কোনো শক্ত প্রশ্ন, যেমন আমি যে কোশ্চেনটা একটু আগে ফ্রেম করে তোমাদের দেখালাম, যে পরীক্ষক চাইলে এই কোশ্চেনগুলো আরামসে টুইস্ট করে দিতে পারে। যারা এই কনসেপ্ট জানবে না, মানে পরস্পর মৌলিকের কনসেপ্ট যাদের কাছে ক্লিয়ার নেই, অর্থাৎ যারা মনে করো আমি যদি এই কোশ্চেনটা এইভাবে সলভ করে দেখাতাম যে 5:13 হচ্ছে রেশিও, সংখ্যা দুটোর রেশিও হচ্ছে 5:13, তাহলে গসাগু হচ্ছে 11, তাহলে সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এর সাথে 11 গুণ করো, এর সাথে 11 গুণ করো। এবার মনে করে যে এই শুধু ভিডিওটা দেখে পরবর্তীকালে আমি কথার কথা বলছি ক্লার্কশিপে অবতীর্ণ হলেন, ঠিক আছে, ক্লার্কশিপ পরীক্ষা সে বসলো, আর এই একই প্যাটার্নে কোশ্চেন এলো, সেখানে পরীক্ষক কোশ্চেনটাকে টুইস্ট করে 14:28 করে দিল। এবার সে তো আমার এই ভিডিও দেখে গেছে, সে জানে রেশিওতে যা দেওয়া থাকবে তার সাথে শুধু গসাগুর ভ্যালুটা যোগ করে দাও, গুণ করে দাও। মনে করো গসাগুর ভ্যালু 5 দেওয়া ছিল, তাহলে সে কী করতো? 14 × 5 70, 28 × 5 140। এটাও হয়তো অপশনে থাকতো, দিয়ে আনসার মেরে আসতো, এসে দেখতো বড় বড় একটা জিরো তার জন্য ওয়েট করছে। কেন? বিকজ এটাকে বলা হয় নন ক্ল্যারিটি অফ কনসেপ্ট। কনসেপ্ট তুমি ঠিক করে শেখোনি, পুরোটা শেখোনি। তাই আমি মনে করি যেই সলিউশন করান তার উচিত সলিউশনের পুরো ডিপে গিয়ে সলিউশন করানো। ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, রবি এবং মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত হচ্ছে 2:3। গতবার বইমেলায় মধু নতুন করে 6টা গল্পের বই কেনার ফলে এখন তাদের কাছে গল্পের বইয়ের অনুপাত দাঁড়িয়েছে 1:3। তাহলে রবি ও মধুর প্রথমে কটি করে বই ছিল, এটা তোমাদেরকে চেয়েছে। আমি এই কোয়েশ্চেনটা যখন টাইপ করছিলাম তখন আমি টাইপ করতে করতে এত হেসেছি, তুমি চিন্তা করতে পারবে না তোমরা। কেন হেসেছি? তার কারণ এই কোয়েশ্চেনটা লিটারেলি একটা পেন না চালিয়ে, মানে পেনের এইটুকু দাগও না কেটে কোয়েশ্চেনটা সলভ করা যাবে। কেন? দেখো, প্রশ্নের শুধু অপশনগুলো যদি ভালো করে তোমরা লক্ষ্য করতে, তাহলে দেখতে যে এমন একটাই একমাত্র অপশন আছে যেখানে 2:3 অনুপাত দাঁড়াচ্ছে। দেখো কি বলেছে, রবি ও মধুর সংগ্রহে থাকা গল্পের বইয়ের অনুপাত ছিল 2:3, এবং তোমাকে প্রশ্নে উত্তরও চেয়ে, মানে প্রশ্নটাও করেছে তোমাকে যে রবি ও মধুর প্রথমে কতগুলো বই ছিল, তার মানে তোমাকে এই 2:3 ভ্যালুই চেয়েছে। তাহলে 2:3 একমাত্র কোন রেশিওটাতে হচ্ছে? দেখো 2 আর 4 এর রেশিও কত? 1:2। তাহলে এটা তো হবেই না। 4 আর 6, 4 আর 6 এর অনুপাত কত? 2:3। আমার এইটাই রাইট অ্যান্সার। আমি বলছি কোশ্চেনটা সলভ করার দরকার নাই, এটাই রাইট অ্যান্সার। অপশন বি ইজ রাইট অ্যান্সার। কারণ 6 আর 15 রেশিও কত? 3 দিয়ে ভাগ করলে 2:5। আমার চাই 2:3, তাহলে এটাও হবে না। 4 আর 8 এর অনুপাত কত হবে? 1:2, মানে 1:2। এটাও আমার রেশিও না, এটাও আমার এক্সপেক্টেড রেশিও না। তাহলে একটাই একমাত্র অপশন আছে যেখানে এই 2:3 রেশিওটা স্যাটিসফাই করছে। বুঝতে পারছো কত অ্যাডভান্স লেভেলে চিন্তা ভাবনা করলে এগুলো সম্ভব? আমি এই জন্যই বারবার বলছি, ক্লাস আমি যেগুলো করাচ্ছি মন দিয়ে দেখো, অনেক টেকনিক তোমরা শিখবে। এটা আমাকে ওই রেশিও ব্যালেন্স করে তারপরে একের মান বের করে তারপর 2 এর আর 3 এর মান বের করার কোনো প্রয়োজন নেই, দরকারই নেই। যদিও আমি করে দেখিয়ে দিচ্ছি, নর্মাল প্রসেসটাও করে দেখিয়ে দিচ্ছি, বাট এর অ্যাডভান্স প্রসেসটা কি সেটা বোঝা গেল? আমার কাছে শুধু কোশ্চেনটা ভালো করে পড়া, সেজন্য আমি বারবার এটা প্রেসক্রাইব করি, বারবার এটা আমি সাজেস্ট করি যে যখন তোমরা এক্সাম দিচ্ছ তখন তোমাদের মেন লক্ষ্য হওয়া উচিত প্রশ্নটা ভালো করে পড়া। যদি ভালো করে প্রশ্নটা পড়ো, দেখো একটা কোশ্চেন পড়তে ম্যাক্সিমাম 10 থেকে 15 সেকেন্ড লাগতে পারে যদি বড় প্রশ্ন হয়, এই যে এতগুলো 3টে 4টে লাইন আছে। আমি বলছি এই 15 সেকেন্ডটা এমনভাবে ইনভেস্ট করো যাতে তোমার পরবর্তী সলিউশনে মাত্র 2 থেকে 3 সেকেন্ড ইনভেস্ট করতে হয়। কিন্তু অনেকে কি করে, জাস্ট এইটুকু দেখলো সঙ্গে সঙ্গে এগুলোকে ব্যালেন্স করতে বসে গেল। না ভাই, এইভাবে হয় না। ওতে তোমার কোশ্চেন সলভ তো হয়ে যাবে, তোমার মনে হবে তুমি শর্টকাটে করলে, কিন্তু অনেকটা টাইম সেখানে চলে যায়, ব্যালেন্স করতে তো টাইম যায়, তাই না? তাই কোশ্চেনটা ভালো করে পড়ো, অপশনের দিকে একবার চোখ দাও, দিয়ে দেখো যে তোমাকে কোনোভাবে পরীক্ষক বোকা বা গাধা বানাচ্ছে কিনা। এখানে তোমার গাধা বানিয়ে দিয়েছে, এখানে অলরেডি বলে দিয়েছে যে বইয়ের অনুপাত 2:3 হবে। ঠিক আছে? তা আমার ফাইনাল কী হয়েছে দেখার দরকার নেই, কারণ আমাকে ফাইনাল রেশিও চায়নি, আমাকে চেয়েছে রবি আর মধুর প্রথমে কটি করে বই ছিল, তার মানে আমাকে 2:3 ভ্যালুই চেয়েছে। আর এই 4টে অপশনে 2:3 আসার মতো একটাই অপশান আছে, সেটা হচ্ছে 4 আর 6। কারণ 2 আর 4 এর রেশিও হয় 1:2, 4 আর 6 এর রেশিও হয় 2:3, 4 আর 8 এর রেশিও হয় 1:2, আর 6 আর 15 রেশিও হয়
3 দিয়ে ভাগ করলে 2:5। এবার তুমি নিজেই বলো কোনটা রাইট আনসার হবে। এটা রাইট আনসার, অর্থাৎ অপশন বি হচ্ছে রাইট আনসার। ঠিক, এবারে আমি যেটা বললাম নর্মাল যে মেথড, অর্থাৎ যেভাবে আমরা এই অঙ্কগুলো করতে অভ্যস্ত, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে বেস্ট অ্যাপ্রোচ। ঠিক আছে, এবার নর্মাল অ্যাপ্রোচ আমি দেখাচ্ছি। দেখো এই ধরনের অঙ্ক আমরা কীভাবে করি। প্রথমে রেশিও ছিল 2:3, প্রথম রেশিও ছিল, ঠিক আছে না, পরে রেশিও দাঁড়াচ্ছে 1:3। এখানে মেন বিষয়টা কি, মেন বিষয়টা হচ্ছে মধু কেবলমাত্র 6টা বই কিনেছে, অর্থাৎ মধুর গল্পের বইয়ের সংখ্যার পরিবর্তন হচ্ছে, কিন্তু রবির গল্পের বইয়ের সংখ্যার কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না। আর দিয়ে রবি আর এম দিয়ে মধুকে প্রকাশ করছি। তাহলে আমরা এখান থেকে কী বলতে পারি, রবির বই যদি আগে দুটো থাকে এবং কোনো পরিবর্তন না হয়, তাহলে এখনও তো 2 থাকতে হবে। তাহলে আমায় কী করতে হবে, রবির বইকে 2 বানাতে গেলে এই রেশিওটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে গেল 2:3, আর এটা হয়ে গেল কত, 2:6। ঠিক আছে, 2:6, বোঝা গেল। এবারে দেখো 3 থেকে 6 কত ইউনিটে পরিবর্তন হলো, 3 ইউনিটে পরিবর্তন হয়েছে। আর এক্স্যাক্টলি 3 ইউনিট মানে কত, 6টা বইয়ের পরিমাণ। এখানে ইউনিটে পরিবর্তন হয়েছে কত, রেশিওতে 3, কিন্তু অ্যাকচুয়ালি প্রশ্নের যে ভাষা সেখানে কি বলা হয়েছে, প্রশ্নে বলা হয়েছে যে 6টা বইয়ের নাকি পরিবর্তন হচ্ছে। তার আমি বলতে পারি 3 ইউনিট মানে কি 6, তাহলে 1 ইউনিট মানে কত, 2। তাহলে 1 ইউনিট যদি 2 হয়, তাহলে বইগুলোর সংখ্যা কত হবে, 2 এর ভ্যালু হচ্ছে 2 × 2 মানে 4, আর 3 এর ভ্যালু হচ্ছে 3 × 2 মানে 6। তাহলে 4:6, 4 এবং 6, বোঝা গেল। এটা হচ্ছে নর্মাল মেথড, এভাবেও করতে পারো। তো নেক্সট কোয়েশ্চেন দেখি কি আছে। ওকে, নেক্সট কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটা আমি যখন এই কোয়েশ্চেনটা বানাচ্ছিলাম তখন আমি দেখে নিয়েছিলাম যে কোয়েশ্চেনটা মানে অপশন নান অফ দ্য অ্যাবাভই হবে, কারণ কোয়েশ্চেনটার দেখো কোয়েশ্চেনটাতে কখনো কোথাও বলে দেওয়া নাই যে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে। অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করলে কিন্তু রাইট আনসার হতো 380। ঠিক আছে, আমি আগে কোয়েশ্চেনটা সলভ করি। দেখো এই ধরনের অঙ্ক কি বলেছে, একজন পাইকারি ওষুধ বিক্রেতা একজন ক্রেতাকে 20% ছাড়ে ওষুধ বিক্রি করেন এবং সেই ছাড় দেওয়ার পরেও তিনি ক্রয় মূল্যের ওপর 15% লাভ করেন। ওকে, যদি ওষুধের সর্বাধিক পাইকারি মূল্য 550 টাকা হয়, অর্থাৎ দেখবে প্যাকেটে যে কোনো প্যাকেটে এমআরপি লেখা থাকে না, এমআরপির বাংলায় হচ্ছে মানে এমআরপি যেটাকে ইংলিশে বলা হয় ম্যাক্সিমাম রিটেল প্রাইস, এটা কি বাংলা বলা হয় সর্বাধিক পাইকারি মূল্য। যদি 550 টাকা হয় তাহলে ওষুধের ক্রয় মূল্য কত ছিল, তোমাকে এটা বের করতে হবে। এখন তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এখান থেকে দেখো আমরা সিপি আর এমপি অর্থাৎ মার্ক প্রাইসের রেশিও বের করে নিতে পারি। কীভাবে, সিপি এবং এমপি রেশিও বের করার ফর্মুলা হচ্ছে 100 মাইনাস ডিসকাউন্ট বাই 100 প্লাস প্রফিট। ঠিক আছে, ডিসকাউন্ট কত, 100 মাইনাস ডিসকাউন্টের ভ্যালু হচ্ছে 20, আর প্রফিট হচ্ছে 100 প্লাস প্রফিট হচ্ছে 15। ঠিক, তাহলে সিপি আর এমপি রেশিও কত দাঁড়াচ্ছে আমার কাছে, 80/115। তাহলে 80/115কে আমি কি লিখতে পারি, 5 দিয়ে ভাগ করলে হয় 16, 5 দিয়ে ভাগ করলে হয় 23। তার মানে অ্যাকচুয়ালি সিপি আর এমপি রেশিও কত দাঁড়ালো, 16:23। এখন এখানে এমপি মানে মার্ক প্রাইসের ভ্যালু কত বলেছে, 550। তাহলে 23-এর ভ্যালু তাহলে কত হচ্ছে, 550। তাহলে 1-এর ভ্যালু কত, 550/23। এখন 23 দিয়ে যদি 550কে তুমি ভাগ করো তাহলে দেখো ভাগফল আসে ওই 24-এর কাছাকাছি, 23 পয়েন্ট সামথিং। কী করে বললাম, কারণ ওই যে বললাম স্কোয়ারের মান মুখস্থ করতে, 23-এর স্কোয়ার হচ্ছে 529। তাহলে 23-এর স্কোয়ার যদি 529 হয়, 529-এর সঙ্গে যদি আরেকটা 23 যোগ করি তাহলে কত হবে, 529 আর 23 552, যেটা 550-এর কাছাকাছি। অর্থাৎ এইটা যদি আমি 23 দিয়ে ভাগ করি নিয়ার অ্যাবাউট 24 ভ্যালু পাচ্ছি। তাহলে 1-এর ভ্যালু যদি 24 হয় তাহলে 16-র ভ্যালু কত হবে, আমাকে তো 16টার ভ্যালু চেয়েছে, ক্রয় মূল্য চেয়েছে, ক্রয় মূল্যের অনুপাত কত, 16। তাহলে 16 ইন্টু যদি তুমি 14 করো তাহলে এক্ষেত্রে তুমি ভ্যালু পাবে 24 × 10 মানে হচ্ছে 240, আর 24/6 হচ্ছে 144, মানে 384 টাকা। অর্থাৎ যেটা 380-র কাছাকাছি, যেটা আমি বলছিলাম, কিন্তু সেটা হচ্ছে না। অর্থাৎ এখানে নান অফ দ্য হবে রাইট আনসার। যে কোশ্চেন দিয়েছে যদি কোশ্চেন ভুল হয় আলাদা ব্যাপার, মানে ভুল তো হবেই না, যেহেতু নান অপশন আছে তাহলে এটা রাইট আনসার নানই হবে। ঠিক আছে, এটা রাইট আনসার নান অফ দ্য অ্যাবাভই হবে। ঠিক, কিন্তু আমি বারবার বলছি কোশ্চেনটার ল্যাঙ্গুয়েজ আমার ক্ষেত্রে কাছে ক্লিয়ার হচ্ছে না। কেন, কারণ অ্যাকচুয়ালি যে প্রশ্ন আমায় পাঠিয়েছে বাংলার দিকটা কাটা ছিল, আমি ঠিক করে দেখিনি, ইংলিশে যে ভার্জনটা পেয়েছি সেই ভার্জন অনুযায়ী কিন্তু এইটাই প্রশ্নের মানে বাংলা ভার্জন বেরোয়। এখন যদি পরীক্ষক কোশ্চেনটা টুইস্ট করার জন্য এরকম বলতেন যে তোমার ক্রেতার ক্রয় মূল্য কত হবে, অর্থাৎ ক্রেতা কত টাকায় ওষুধটা কিনেছে, সেক্ষেত্রে কিন্তু আনসার হবে। দেখো আচ্ছা, প্রথমে আনসার আমি বলে দিলাম এটা নান হবে, এই প্রশ্ন অনুযায়ী কিন্তু এটা নান হবে। এখন আমি বলছি আমি জানি না কোশ্চেনের ভাষা নিয়ে কোনো প্রবলেম হয়েছে কিনা, যদি কোশ্চেনটা এরকম আসতো মানে এতগুলো ভ্যালু দিল, এই যেমন একটু আগে আমি আগের কোশ্চেনটা যেটা আমি ডিসকাস করলাম,
কোশ্চেনটা দেখতে তো ভীষণ ধাউস পাড়া, একদম বুর্জ খলিফার মতো দেখতে একটা অঙ্ক, কিন্তু তার সলিউশন একদম বালির দানার থেকেও ছোট। ঠিক আছে না? ঠিক সেরকম যদি এক্ষেত্রেও পরীক্ষকের চেষ্টা থেকে থাকতো, তাহলে পরীক্ষক আমি বলবো কিন্তু ভাষায় প্রবলেম করে ফেলেছে। কি প্রবলেম করেছে? যদি তার ইন্টেনশন এটা হতো যে আমি এই যে একজন পাইকারি ওষুধ বিক্রেতা আর একজন ক্রেতাকে তো ওষুধটা বিক্রি করছে, তাহলে এখানে যদি হতো ক্রেতার কাছে ওষুধের ক্রয় মূল্য কত হবে, তাহলে ক্রেতার ক্রয় মূল্য মানে কি বিক্রেতার বিক্রয় মূল্য। মানে আমি বলছি এ এবং বি যদি দুটো ব্যক্তি হয়, এ মনে করো বি কে কোনো জিনিস বিক্রি করছে, তাহলে এ এর কাছে যেটা সেলিং প্রাইস, এটা বি এর কাছে কি কস্ট প্রাইস। তো এ যদি বি কে বিক্রি করে, তার মানে এ এর যেটা বিক্রয় মূল্য, বি কি বি তো কিনছে, তাহলে বি এর কাছে সেটা ক্রয় মূল্য, অর্থাৎ এ এর কাছে যেটা এসপি, বি এর কাছে সেটা সিপি। যদি এই কনসেপ্টে কোশ্চেনটা ফ্রেম করতো, তাহলে কিন্তু রাইট আনসার আছে কি না 550 হচ্ছে কি 100 ভ্যালু, 100 ভ্যালু, আর তিনি 20% ডিসকাউন্টে বিক্রি করেছেন, তাই তো? তার মানে কি অ্যাকচুয়ালি 20% ডিসকাউন্টে বিক্রি করা মানে কি এসপি কত দাঁড়াচ্ছে, এসপি দাঁড়াচ্ছে 80%। এই 80%টা যদি পাইকারি বিক্রেতার বিক্রয় মূল্য হয়, তাহলে ক্রেতা যিনি তার ক্রয় মূল্য কত হবে, 80%ই হবে। তাহলে 550-এর 80% কত হয়, 550-এর 80% হয় 440। এক্ষেত্রে কিন্তু রাইট আনসার 440। তাই আমি এটাতে এখনই কোনো রিমার্কস দিতে পারছি না, কোনো স্টেটমেন্ট কনক্লুশন দিতে পারছি না, বিকজ প্রশ্নের ভাষা আমার কাছে ক্লিয়ার না। আমি বারবার বলছি, ইংলিশ ভার্জনে যে কোয়েশ্চেনটা দেওয়া আছে তার বাংলা কিন্তু এটাই দাঁড়ায়, যেটা আমি লিখেছি সেই অনুযায়ী কিন্তু এটার আনসার হবে নান অফ দ্য অ্যাবাভ। কিন্তু যদি পরীক্ষক এরকম কোনো ট্রিক খেলতে চেষ্টা করেছিলেন যেখানে তিনি ক্রেতার ক্রয় মূল্য জানতে চেয়েছিলেন, সেক্ষেত্রে কিন্তু আনসার 440 হবে। বাট কোথাও কিন্তু ক্রেতা মানে বায়ার্স কথাটা উল্লেখ নেই। ঠিক আছে? সেই কারণে অ্যাকর্ডিং টু ইংলিশ ভার্জন অফ দ্য কোয়েশ্চেন এটার রাইট আনসার হবে নান অফ দ্য অ্যাবাভ। ঠিক? আমি দুটো মানে পসিবিলিটি কথাই বলে দিলাম। এখন যখন আনসার কি বেরোবে তোমরা মিলিয়ে নিও। ঠিক? নেক্সট কোয়েশ্চেন, 120 কিলোমিটার দূরত্ব বিশিষ্ট দুটো স্টেশনে মানে স্টেশন থেকে বিপরীত অভিমুখে দুটি ট্রেন যথাক্রমে 60 কিলোমিটার প্রতি ঘন্টা এবং 30 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে একই সময়ে যাত্রা শুরু করে। ফাইন। এখন বলছে অধিক গতিসম্পন্ন ট্রেনটি 40 মিনিট যাত্রা করার পরে দাঁড়িয়ে যায়। ঠিক আছে? তাহলে অপর ট্রেনটি কত সময় পর প্রথম ট্রেনের সাথে মিলিত হবে? বেশ, এটাও জাস্ট আমি ডায়াগ্রাম দেখে বোঝানোর জন্য, যেহেতু আমাকে বোঝাতেই হবে তাই আমি এটা করছি। এই কোশ্চেনগুলো মানে দেখি আনসার করে দেওয়া যায় আর কি। কীভাবে দেখো, মনে করো এ একটা স্টেশন আর বি একটা স্টেশন, এখান থেকে ট্রেন 1, এখান থেকে ট্রেন 2। তাহলে ট্রেন 1 এদিকে যাচ্ছে, ট্রেন 2 এদিকে, কারণ বলেই যে পরস্পর বিপরীত অভিমুখে যাবে। ঠিক? এখন দেখো এখানে না আমি পরীক্ষককে বারবার বলছি, পরীক্ষককে আমার সালাম মানে হ্যাটস অফ করতে ইচ্ছে করছে, কারণ প্রত্যেকটা প্রশ্নে উনি এমন কিছু ডেটা ইউজ করেছেন যেগুলো প্রত্যেকটা ডেটা কিন্তু একটা কনসেপ্টে জন্ম দিচ্ছে। কীরকম? দেখো উনি কেন 60 কিলোমিটার প্রতি ঘন্টাটাকেই চুজ করেছেন, এর পেছনে লজিক হচ্ছে এটা যে উনি দেখতে চেয়েছেন 60 কিলোমিটার প্রতি ঘন্টা এই কথাটার মানে কি আদৌ পরীক্ষক মানে পরীক্ষার্থীদের কাছে ক্লিয়ার? কজন এটা এইভাবে ভেবেছে যে 60 কিলোমিটার প্রতি ঘন্টার কথার অর্থ হচ্ছে 1 মিনিটে 1 কিলোমিটার যায়? কজন এটা ভেবেছে? যদি ভেবে থাকে তাহলে স্যালুট তাকে। যে ভাবেনি তার মানে তার গলদ আছে। ঠিক আছে? তার প্রিপারেশনে গলদ আছে। সে আনসার তো বের করেই দেবে, কিন্তু তার সময় বেশি লাগবে। কেন? দেখো 60 কিলোমিটার প্রতি ঘন্টা, আবার দ্বিতীয়টা 30 কিলোমিটার প্রতি ঘন্টায় কেন তিনি দিয়েছেন সেটা আমি পরে আলোচনা করছি। আমি হ্যাটস অফ, আমি বারবার বলছি হ্যাটস অফ। কোশ্চেনের ডেটাগুলো এত সুন্দর ফ্রেম করেছে, আমি ফ্যান হয়ে গেলাম পরীক্ষকের। কোশ্চেনগুলো ইজি হতে পারে কিন্তু প্রত্যেকটার পিছনে লজিক আছে। এখন এই যে বললাম যে 60 কিলোমিটার প্রতি ঘন্টা, এই কথাটা থেকে, এই স্টেটমেন্টটা থেকে যারা এটা কনক্লুশন করতে পেরেছে বা ইনফার করতে পেরেছে যে এর অর্থ হলো প্রত্যেক মিনিটে 1 কিলোমিটার পথ যায়, তারাই এই কোশ্চেনটা মানে ফটাফট সলভ করেছে। ঠিক আছে? এখন দেখো কি বলেছে, 40 মিনিট যাত্রা করেছে, তাহলে 60 কিলোমিটার প্রতি ঘন্টার অর্থ যদি হয় 1 মিনিটে 1 কিলোমিটার যাওয়া, তাহলে 40 কিলোমিটার মানে 40 মিনিটে দ্রুতগামী ট্রেনটা কত কিলোমিটার যাবে? 40 কিলোমিটারই যাবে। ঠিক আছে? 40 কিলোমিটার গেছে এখান থেকে, এটা 0 কিলোমিটার, এটা 40 কিলোমিটার, এবং টোটাল ডিস্টেন্স কত? 120 কিলোমিটার। এটা 120 কিলোমিটার। তাহলে তুমি বলো এই দুটোর মধ্যে ডিস্টেন্স কত? 80 কিলোমিটার। এবং 40 কিলোমিটার বেগে দাঁড়িয়ে গেছে, এ তো দাঁড়িয়ে গেছে। তাহলে বি কী করছে? বি তো এবার একটা গতিবেগে আসছে। তাহলে বি আলটিমেটলি যখন এখানে এসে উপস্থিত হবে তখনই তো এর সাথে মিলবে। তার মানে এর সাথে মিলিত হতে গেলে বিকে কত কিলোমিটার পথ অতিক্রম করতে হবে? 80 কিলোমিটার। 80 কিলোমিটার। এখন দেখো বি এর গতিবেগ বলেছে 30 কিলোমিটার পার ঘন্টা। এখন তোমরা কি এটা 30 কিলোমিটার পার ঘন্টার কথার অর্থ কি এটা তোমরা ভেবেছিলে? যে 30 কিলোমিটার প্রতি ঘন্টা কথার অর্থ হলো প্রত্যেক 2 মিনিটে 1 কিলোমিটার যাওয়া? এটা যদি বের করতে পারতে, এটা যদি ভাবতে পারতে, তাহলে অঙ্কটা দেখো এক লাইনই হয়ে যাচ্ছে।
30 কিলোমিটার প্রতি ঘন্টা কথার অর্থই হচ্ছে 2 মিনিটে 1 কিলোমিটার যাওয়া। এখন তুমি বলো 2 মিনিটে যদি আমি 1 কিলোমিটার যাই, মানে 1 কিলোমিটার যদি আমার 2 মিনিট সময় লাগে, তাহলে 80 কিলোমিটার যেতে কত মিনিট সময় লাগবে? 80 ইন্টু 2 মানে 160 কিলোমিটার। এটাই আমার রাইট আনসার, 160 মিনিট। সরি 160 কিলোমিটার না, 160 মিনিট। এটাই রাইট আনসার, কিচ্ছু করার দরকার নেই। অর্থাৎ এই যে দুটো ডেটা দিয়েছে না, এই দুটো ডেটা দিয়ে অঙ্কটা ফিনিশ হয়ে যাচ্ছে, শুধু দুটো ডেটাতে অঙ্কটা ফিনিশ। আমি ওই জন্যই বারবার বলছি, আমি জানি না কি কোশ্চেন সেট করেছেন, জানা সম্ভব না, বাট হ্যাটস অফ টু হিম। তার ডেটা সেটিং দেখে আমি সত্যি ইমপ্রেসড। এইরকমই হওয়া উচিত। এইগুলি কি কনসেপ্ট বলে। তো এই ধরনের কোশ্চেন যত আসবে তত বোঝা যাবে যে কতটা কনসেপ্ট দিয়ে অঙ্কটা করছে সলিউশন, আর কে কতটা চিরাচরিত প্রসেসে সলভ করেছে। চিরাচরিত প্রসেসে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, কিন্তু সময় একটু বেশি লাগবেই। এই কোশ্চেনটা সলিউশন আশা করি তোমাদের ভালো লাগেছে বা ভালো লাগবে। কমেন্ট অবশ্যই করো যদি বুঝতে পারো। নেক্সট কোশ্চেন দেখব। আচ্ছা, এটা একটা অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অঙ্ক, যেটা আমি একটু আগে বলছিলাম, অ্যারিথমেটিক প্রোগ্রেশনের অঙ্ক। ঠিক আছে, প্রোগ্রেশন অর্থাৎ এপি যেটাকে বলি আমরা। ঠিক আছে, এপি। 1 থেকে 100 পর্যন্ত স্বাভাবিক সংখ্যাগুলির যোগ কত? দেখো, এই ধরনের অঙ্ক যেটাকে আমরা অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলছি, এর ফর্মুলা হচ্ছে, এর ফর্মুলাটা আমি লিখে দিই প্রথমে। 1 থেকে n পর্যন্ত, ঠিক আছে, n অবধি, n মানে যে কোনো সংখ্যা হতে পারে। তাহলে 1 থেকে n পর্যন্ত প্রথম nটি স্বাভাবিক সংখ্যার যোগফল হয়, যেটাকে আমরা n সাম বলি, অর্থাৎ সামেশন অফ n। n সমান কি হয়? n/2 ইন্টু 1 প্লাস n। আচ্ছা, এখানে সবকটার মান বলে দিই। n মানে হচ্ছে নাম্বার অফ টার্মস, ঠিক আছে, এটা 1 প্লাস n না করে 1 প্লাস l করে দাও। ঠিক আছে, l কি আমি বলছি। আচ্ছা, এবং এটাকে a প্লাস l করে দাও। আর a প্লাস l, আর কেন আমি 1 প্লাস l করেছিলাম তার পিছনে কারণ হচ্ছে আমি ফার্স্ট টার্মটাকে 1 ধরেছি। ঠিক আছে, তাহলে n মানে হচ্ছে পদের সংখ্যা, অর্থাৎ কতগুলো পদ আছে ওই সংখ্যা শ্রেণীতে। n মানে হচ্ছে পদের সংখ্যা, a মানে হচ্ছে প্রথম পদ, ঠিক আছে, a মানে প্রথম পদ, আর l মানে হচ্ছে শেষ পদ। এইটা হচ্ছে ফর্মুলা। এখন দেখো কি আছে, 1 থেকে 100 পর্যন্ত কতগুলো সংখ্যা? 100টা। তাহলে n এর ভ্যালু কত? 100/2 প্লাস সরি ইন্টু a মানে কত? a মানে প্রথম পদ, প্রথম পদের ভ্যালু কত? 1 প্লাস l মানে কি বলেছি? শেষ পদ, অর্থাৎ লাস্ট টার্ম। লাস্ট টার্ম কত? 100। ঠিক আছে, তাহলে 2 দিয়ে 100কে কাটলে কত হয়? 50 বার। তাহলে 50 ইন্টু 101। তাহলে 50 ইন্টু 101 এর ভ্যালু কত? হেভি সোজা 50 50 50 50 গুণটা করে দেখে নেবে। রাইট আনসার কত হবে? 50-50। ঠিক আছে, 50-50 অর্থাৎ 50-50 বল কাপ, নট 20-20। 50-50। রাইট আনসার হচ্ছে 50-50। নেক্সট কোয়েশ্চেন। 6.14% সরল সুদের হারে কত বছরে কোনো মূলধন দ্বিগুণ হবে? আচ্ছা, এর তো স্ট্রেট কাট ফর্মুলা আছে। যখন, আমি লিখে দিচ্ছি ফর্মুলাটা, নোট ডাউন করে নাও। যখন কোনো মূলধন x বছরে r% সরল সুদে দ্বিগুণ হয়, তখন x সমান হয় 100/r বছর। ঠিক আছে, অর্থাৎ x এর ভ্যালু বের করতে গেলে কি করতে হয়? 100কে এই সুদের হার দিয়ে ভাগ করতে হয় জাস্ট। ঠিক, তাহলে এখানে নাম্বার অফ ইয়ার্স কত হবে? অর্থাৎ t সমান নাম্বার অফ ইয়ার্স যদি বলি, তাহলে ভাগ করলে কত হবে? 100/6.1/4। এটাই হচ্ছে তোমার আনসার। তাহলে 100 6.1/4কে সলিউশন করলে কত হবে? 4 4 6 24 আগে 25। ঠিক আছে, তাহলে 25 যদি হয়, তাহলে এখন 100/25,000কে উল্টালে কত হবে? 4 25। তাহলে 25 দিয়ে 100কে কাটলে কত হচ্ছে? 4 4 4 কত? 16। তাহলে কত রাইট আনসার হবে? 16 বছর। অর্থাৎ 16 বছর পরে 6.14% সরল সুদের হারে কোনো মূলধন দ্বিগুণ হবে। বোঝা গেছে? ক্লিয়ার? ইট ইজ ক্লিয়ার। এই ডাইরেক্ট ফর্মুলা দিয়ে অঙ্কটা হয়ে যাবে। এই ডাইরেক্ট ফর্মুলাটা মনে রাখবে, 100/r। ঠিক আছে, বছর বের করার সূত্র। ঠিক একইভাবে তোমার যদি এখানে পার্সেন্টেজটা না দিয়ে যদি এখানে ইয়ার্সটা দেওয়া থাকতো, নাম্বার অফ ইয়ার্স দেওয়া থাকতো, তাহলে সেক্ষেত্রে পার্সেন্টেজ বের করার ফর্মুলা ঠিক উল্টোটা। অর্থাৎ আমি লিখে দিচ্ছি পরিষ্কার করে, আশা করি তোমরা লিখে নিয়েছো। ঠিক আছে, ভিডিওটা পজ করে লিখে নাও। আর আমি যেটা আমি বললাম যে যদি r% হারে x বছরে
আমি বলছি মুখে লিখে নাও। যদি r% হারে x বছরে বা t বছরই মনে করো, যদি r% হারে t বছরে কোনো মূলধন মানে p থেকে যদি সেটা 2p হয়, ঠিক আছে, দ্বিগুণ হয়ে যায়, তার মানে ইন্টারেস্ট কত হবে? ইন্টারেস্ট সমান p হয়ে যাবে, ঠিক আছে না? অর্থাৎ মূলধন কখন দ্বিগুণ হবে? যখন মূলধনের ওপরে ইন্টারেস্টটা মূলধনের সঙ্গে সমান হবে। সেক্ষেত্রে t বের করার ফর্মুলা হচ্ছে 100/r এবং r বার করার ফর্মুলা হচ্ছে 100/t। এই দুটো ফর্মুলা তোমরা মনে রাখো, ইম্পর্টেন্ট। ডাইরেক্ট প্রশ্ন আসে, যেমন এখানে এসছে। নেক্সট প্রশ্ন কি আছে দেখি। নেক্সট প্রশ্ন বলছে, একটি বাগানে একটি 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলো সারি আছে ঠিক ততগুলো সারিতেই চারা গাছ লাগানোর পরে দেখা গেল যে একটি বাগানে 127টি চারা গাছকে বাগানটিতে যতগুলো সারি আছে প্রতিটি সারিতে ততগুলি করে চারা গাছ লাগানোর পরে দেখা গেল 6টি চারা গাছ অতিরিক্ত আছে। তাহলে বাগানটিতে কতগুলো সারি আছে, এই তো ব্যাপার। এটা তো স্কোয়ারের অঙ্ক, সবাই জানে, দেখি হয়ে যাচ্ছে। যারা জানো না তাদের জন্য আমি একটু বলে দিই কীভাবে। না, এখানে বলতে চেয়েছে, মনে করছি একটা বাগান আছে, সেই বাগানে মনে করো ... এক্স। তাহলে মনে করো এক্সটা সারি আছে, এটা 1 2 3, মনে করো তম সারি আছে। তাহলে প্রশ্নে বলা হয়েছে যদি সারির সংখ্যা n হয় তাহলে প্রত্যেকটা সারিতে কিন্তু nটা করেই চারা গাছ লাগানো হয়েছে, ঠিক আছে না? ... n, ঠিক আছে। তাহলে তুমি বলো একটা সারিতে যদি nটা চারা গাছ লাগায় তাহলে nটা সারিতে কতগুলো চারা গাছ লাগাবে? n ইন্টু n মানে n স্কোয়ার, ঠিক আছে না? n স্কোয়ার। এখন এখানে কি বলা হয়েছে? n স্কোয়ার প্লাস কটা চারা গাছ অতিরিক্ত, তাহলে n স্কোয়ার প্লাস 6 এর ভ্যালু কত? 127। তাহলে n স্কোয়ার ভ্যালু কত হবে? 127 থেকে 6 বিয়োগ দেবো, তার মানে 121। এখন বলো 121 কার স্কোয়ার? 11 স্কোয়ার। তাহলে রাইট আনসার কত? 11। ফিনিশ। নেক্সট কোয়েশ্চেন। এগেন এই প্রশ্নটা, কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 1 বিয়োগ করলে বিয়োগফল 12, 16 এবং 28 দ্বারা বিভাজ্য হবে? দেখো এই প্রশ্নটা পড়া মাত্রই আমি জানি তোমরা কি ভাবতে শুরু করছো, ভাই এলসিএম বের করবো, এলসিএম করে 1 যোগ করে দেবো। আমি বলছি এলসিএম বের করার প্রয়োজন নেই, ছেড়ে দাও ওইসব মেথড, এলসিএমও বের করতে হবে না। কীভাবে করবো দেখো, আমায় কি বলেছে? প্রথমে 1 বিয়োগ করতে বলেছে। এখন দেখো সব তো লিখে করতে হবে না, মনে মনে ভাবো। 336 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত হবে? 335। এখন আমায় বলো কোনো সংখ্যা যদি 12 দিয়ে ভাগ করা যায়, কোনো সংখ্যা যদি 12 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটা অবশ্যই 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এই করার টেস্ট একবার করে নিই। 335 কি 2 দ্বারা ভাগ করা যায়? 335 লাস্টে 5 আছে, তাহলে এটা তো বিজোড় সংখ্যা। বিজোড় সংখ্যাকে কি 2 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে এটা আমার আনসার হবে না। এখন 335 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 334। 334কে 2 দিয়ে তো ভাগ করা যায়, 3 দিয়ে কি ভাগ করা যায়? 3 আর 3 6 আর 4 10, এদের ডিজিটগুলো সাম হচ্ছে 10। 10কে কি 3 দিয়ে ভাগ করা যায়? যায় না। তাহলে এটাও আনসার না। 672 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 671। এটা প্রথম স্টেজেই ফেল করে যাচ্ছে, কারণ 671কে 2 দিয়ে ভাগ করা যায় না। তাহলে এটাও আমার আনসার না। তাহলে রাইট আনসার এটা। একবার টেস্ট করে দেখো না। 337 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 336। 336 কি 2 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ স্যার যায়। 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ স্যার যায়। 3 আর 3 6, 6 12 যায়। 4 দিয়ে ভাগ করা যায়? 4 দিয়ে ভাগ করার নিয়ম কি? লাস্টের দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করা যায় নাকি দেখবো। লাস্টের দুটো ডিজিট দ্বারা সংখ্যা যেটা তৈরি হয় সেটা হচ্ছে 36। 36কে 4 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ, 4 9 36। তাহলে রাইট আনসার 337। ব্যাস, এলসিএম বের করার কোনো প্রয়োজনই নেই। আর আমি তো এত কিছু বলছি তোমাদের বোঝানোর জন্য। তুমি যখন অঙ্কটা করবে বা যদি এই এক্সামে আমি করতাম, আমি থোড়ি না এত কিছু ভাবতাম। আমি শুধু 1 মাইনাস করে দেখতাম যে 2 দিয়ে ভাগ করা যাচ্ছে নাকি। যেগুলো 2 দিয়ে ভাগ করা যাচ্ছে না আগে সেগুলোকে এলিমিনেট করে দিতাম। যেমন সেই ক্ষেত্রে এ আর সি তো প্রথমেই এলিমিনেট হয়ে গেল। শুধু আমার কাছে একটা কোয়েশ্চেন ছুড়ে দিয়েছিল 335টা, কারণ 335কে 1 বিয়োগ করলে 334 হচ্ছিল। 334টা 2 দিয়ে ভাগ করে যাচ্ছিল। সেক্ষেত্রে শুধু আমাকে আর একটা টেস্ট করতে হতো, 3 অথবা 4 টেস্ট। দেখো 3 টেস্টেও এটা ফেল করছে, 4 টেস্টেও এটা ফেল করছে, কারণ 3 দিয়ে 334কে ভাগ করা যায় না, 4 দিয়েও 34কে ভাগ করা যায় না। তাহলে এটা হলো না। তাহলে রাইট আনসার কত হবে? অপশন ডি। এটা হচ্ছে আমার বেস্ট মেথড। বোঝা গেল? বেস্ট মেথড। এখন এবার আমি তোমাদেরকে নর্মাল মেথডটা বুঝিয়ে দিই। এটা আমার দায়িত্ব যে আমি নর্মাল মেথডও করবো, বেস্ট মেথডও দেখাবো। এখন তোমরা ডিসাইড করবে যে কোন মেথডে তোমাদেরকে যাওয়া উচিত। তোমরা ডিসাইড করবে যে এক্সাম তো তোমরা দিলে একবার, একটা তোমাদের অভিজ্ঞতা হয়ে গেছে যে 120টা কোশ্চেন তোমরা নির্ধারিত টাইমে সলভ করতে পেরেছো কি পারোনি, কেন পারোনি, সেটা নিশ্চয়ই তোমরা ইন্ট্রোস্পেক্ট করবে, আত্মসমালোচনা করবে। তখন তোমরা দেখবে যে কিছু কিছু অঙ্ক আছে যেক্ষেত্রে তোমরা আননেসেসারিলি অনেক বেশি টাইম ওয়েস্ট করেছো, যেটা দরকার ছিল না। তাহলে এটার চিরাচরিত প্রসেস হচ্ছে এটা, যে যেহেতু ক্ষুদ্রতম সংখ্যা বলেছে তাই এগুলোর এলসিএম নেব
এলসিএম নিয়ে 1 যোগ করব। তাহলে 12, 16 আর 18 এলসিএম, 28 এলসিএম কী করে বের করব দেখা যাক। সেই জন্য তো আমরা সবাই জানি 2, 6, 8, 14, আবার 2 দিয়ে ভাগ করব 3, 4, 7, এখন আর ভাগ যাবে না। তাহলে এলসিএম কত হবে? 7, 4, 28, 28, 3, 84, 84, 2 কত? 168, 168, 2 হচ্ছে 336, 336, আর যেহেতু 1 বিয়োগ করতে বলেছে তাই এখানে 1 যোগ করব, তাহলে 337, রাইট আনসার। এভাবেও করতে পারি আমি, কোনো অসুবিধা নেই, বাট বেস্ট মেথড আমি তোমাদের শিখিয়ে দিলাম। নেক্সট বলেছে মূলদ সংখ্যার মান। এইটা আবার একটা অত্যন্ত ভালো প্রশ্ন, অত্যন্ত ভালো প্রশ্ন, কারণ স্টেটমেন্ট বেসড প্রশ্ন, কনসেপ্ট বেসড প্রশ্ন। যদি কনসেপ্ট না জানা থাকে এই প্রশ্নে তোমরা হাত দিতে পারবে না, দিলে সেটা আন্দাজে দিতে হবে। এখন সেটা লাকের উপর ডিপেন্ড করছে। যদি দিনটা ভালো যায় মার্কস পাবে, যদি দিনটা খারাপ যায় নেগেটিভ মার্কিং নিয়ে ঘর আসতে হবে, ঠিক আছে। তাহলে মূলদ সংখ্যার মান আগে বুঝতে তো হবে। মূলদ সংখ্যা কি অলরেডি আমি প্রথম স্লাইডে ডিসকাস করেছি, তারপরে আর একটা স্লাইড এসেছিল সেখানেও ডিসকাস করেছি যে মূলদ সংখ্যা হচ্ছে এমন একটা সংখ্যা যাকে আমরা পি বাই কিউ ফর্মে প্রকাশ করতে পারবো, যেখানে পি এবং কিউ হচ্ছে কি বলেছি ইন্টিজার্স, আর কিউ হচ্ছে নট ইকুয়াল টু 0। এটা হচ্ছে প্রথম শর্ত, ঠিক আছে। এখন তোমায় বলেছে আবৃত দশমিকে প্রকাশযোগ্য। আবৃত দশমিকে প্রকাশযোগ্য নয়, সর্বদাই আবৃত দশমিকে প্রকাশযোগ্য, উপরে কোনোটি নয়। এখন তোমাকে তো বুঝতে হবে আবৃত দশমিক কি। তাহলে আবৃত দশমিককে আমরা ইংলিশে বলি রিসেসিং এলিমেন্ট, রিসেসিং ডেসিমাল, অথবা যেটাকে রেকারিং ডেসিমালও বলা হয়, ঠিক আছে, বা রিপিটিং ডেসিমালও বলা হয়, অনেক নাম আছে এর, ঠিক আছে। তাহলে রিপিটিং ডেসিমাল মানে কি? রিপিটিং ডেসিমাল মানে হচ্ছে, আমি একটা এক্সাম্পল নিই, তাহলে বুঝতে সুবিধা হবে। যেমন মনে করো আমি একটা এক্সাম্পল নিচ্ছি, মনে করো আমি বললাম 5কে 7 দিয়ে ভাগ করব। এখন বলো 5-এর 7 কি? 5-এর 7 তো একটা মূলদ সংখ্যা, এটা তোমরা বুঝতে পেরেছো, কারণ 5-এর 7কে পি বাই কিউ আকারে লিখতে পাচ্ছি। 5 এবং 7 দুটি পূর্ণ সংখ্যা, আর 7 নট ইকুয়াল টু 0। তাহলে এই তিনটে কন্ডিশন যখন ফুলফিল করে যাচ্ছে, তাহলে ডেফিনেটলি 5-এর 7 কি একটা মূলদ সংখ্যা। এখন দেখি একে কি আবৃত দশমিকে প্রকাশ করা সম্ভব, দেখি। তাহলে 5-এর 7কে যদি আমি দেখি যে 7কে যদি 5কে যদি 7 দিয়ে ভাগ করি তাহলে কি হবে? দশমিক আসবে, প্রথমে 0 পাবো, 7 7 49, 1 আসবে, দশমিকের জন্য 0, 7 1 7, 3 আসবে 0, 7 4 28, 2 0, 7 2 14, 6 0, 27 56, ঠিক আছে, 4 0, 7 5 35, 7 5 35, ঠিক আছে, 5 0। দেখো 50-এ স্টার্ট করেছিলাম, আবার 50-এ উপস্থিত হলো। এখানে মানে কি আবার 7 থেকে শুরু হবে, মানে আবার 7 1 4 2 8 5 পাবো, এরকম অনন্তকাল চলবে। এই যে যেখান থেকে রিপিটিশন স্টার্ট হচ্ছে সেটা কি সেখান পর্যন্ত বলা হয় আবৃত দশমিক, ঠিক আছে। অর্থাৎ এটাকে প্রকাশ করা এরকম: দশমিক 7 1 4 2 8 5, এখানে একটা দশমিক, এটা একটা দশমিক, মানে প্রথমটার উপর দশমিক দেওয়া হয়, ডেসিমাল দেওয়া হয়, লাস্টের উপর ডেসিমাল দেওয়া হয়, আবার অনেক সময় এরকম 12 এঁকে দেওয়া হয়। এগুলোর মানেই হচ্ছে রিপিটিং ডেসিমাল, ঠিক আছে। অর্থাৎ আমরা দেখতেই পেলাম যে মূলদ সংখ্যাকে কিন্তু আবৃত দশমিকে প্রকাশ করা সম্ভব, ঠিক আছে। আবার একটা এক্সাম্পল নিই। কেন এক্সাম্পলটা নিচ্ছি? কারণ অপশনই এমন দুটো দেওয়া আছে, কনফিউজিং অপশন দেওয়া আছে। অপশনগুলো কিন্তু খুব ভালো ভালো অপশন দিয়েছে, কনফিউজ করার সমস্ত রকম চেষ্টা করেছে কিন্তু এক্সামিনার, ঠিক আছে। আমি জানি না কতজন সেই কনফিউশনে পা দিয়েছো, মানে দিলে খুবই খারাপ আর কি, মানে অনেক নেগেটিভ হয়ে যাবে। আচ্ছা, তাহলে একটা এক্সাম্পল নিয়ে দেখলাম যে হ্যাঁ, মূলদ সংখ্যাকে কিন্তু আবৃত দশমিকে প্রকাশ করা যাচ্ছে। এখন মনে করো আমি যে একটা সংখ্যা নিলাম 2 এর 5। আচ্ছা, 2 এর 5টাও কি একটা মূলদ সংখ্যাই তো। এখন 2 এর 5কে যদি আমি ভাগ করি তাহলে দশমিক নিয়ে 0, 5 4 20, তা তো মিলে গেল। তাহলে এই ধরনের দশমিককে কি বলা হয়? এই ধরনের দশমিককে বলা হয় টার্মিনেটিং ডেসিমাল। টার্মিনেটিং টার্মিনেটিং ডেসিমাল। টার্মিনেটিং ডেসিমাল মানে কি? যেগুলো একদম এক্স্যাক্ট ভাগ করে মিলে যাবে এবং যার কোনো রিপিটেশন হবে না, অর্থাৎ যা নিজেকে আর মানে রিপিটেশন করবে না, অর্থাৎ যে নিজেকে আর বলতে পারো রিপিটের বাংলা কি বলবো, ভালো বাংলা বলবো কি বলবো, এই বাংলাগুলো মাঝে মধ্যে ভুলে যাই। নিজেকে আর নিজেকে আর রিপিট করবে না। এখন ভিডিওটা লম্বা হয়ে যাবে, নাহলে মনে করতে করতে আই এম ভেরি সরি। নিজেকে আর রিপিট করবে না, ঠিক আছে। তাকেই বলবো কি, তাকে বলবো আমরা টার্মিনেটিং ডেসিমাল, ঠিক আছে। তো টার্মিনেটিং ডেসিমাল মানে হচ্ছে সেই সমস্ত ভগ্নাংশ বা সেই সমস্ত দশমিক সংখ্যা যার একটা নির্দিষ্ট মান আছে, কিন্তু আগের যে এক্সাম্পলটা আমি নিলাম তার কি নির্দিষ্ট তুমি মান পাবে না। কেন? কারণ সেটা নিজেকে রিপিট করতে করতে অনন্তকাল পর্যন্ত চলবে। তার মানে আমি দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি মূলদ সংখ্যাগুলোকে যদি আমরা ভাগ করি না,
তাহলে মূলদ সংখ্যা 2 রকমের হয়। কীরকম হয় দেখো, আমি এখানে লিখে দিচ্ছি। এবার যেটা লিখছি সেটা থিওরি, এই থিওরিটা তোমরা লিখে দাও। দেখো, মূলদ সংখ্যা, ঠিক আছে, মূলদ সংখ্যাকে আমরা বেসিক্যালি 2 রকমের মূলদ সংখ্যায় ভাগ করতে পারি। একটাকে বলা হয় নন টার্মিনেটিং ডেসিমালস, অর্থাৎ যেটাকে আমরা একদম গোদা বাংলায় বলছি আবৃত দশমিক সংখ্যা, ঠিক আছে, যেগুলো আবৃত দশমিক পড়ছে। তাহলে এই সমস্ত আবৃত দশমিক সংখ্যা কিন্তু মূলদ সংখ্যার এক্সাম্পল, ঠিক আছে। আর একটা হচ্ছে টার্মিনেটিং ডেসিমাল, ঠিক আছে, টার্মিনেটিং ডেসিমাল, অর্থাৎ যেগুলো কিন্তু শেষ হয়ে যাচ্ছে, যেমন 0.5, 0.4, 0.3, এগুলো সব কি টার্মিনেটিং ডেসিমেলের এক্সাম্পল। তাহলে এগুলোও কি মূলদ সংখ্যার এক্সাম্পল। তার মানে আমি দেখতে পাচ্ছি মূলদ সংখ্যার মধ্যে আবৃত দশমিকও শামিল আছে, মূলদ সংখ্যার মধ্যে মানে 0.4, 0.5 অর্থাৎ টার্মিনেটিং ডেসিমেলও কিন্তু শামিল আছে, ঠিক আছে। তার মানে এখান থেকে আমি কখনোই এই স্টেটমেন্টটাকে কারেক্ট করতে পারি না। এখানে কি বলেছে, সর্বদাই আবৃত দশমিকে প্রকাশযোগ্য, তাই কি সব মূলদ সংখ্যাকে কি আবৃত দশমিকে প্রকাশ করা যায়? কি করে যাবে? যেগুলো টার্মিনেটিং ডেসিমাল অর্থাৎ যেগুলোকে এক্স্যাক্ট ভাগ করা যায় দশমিকে, সেগুলো কি করে সেগুলো কি করে আবৃত দশমিক হবে? হবে না। তার মানে অ্যাকচুয়ালি অপশন এ হচ্ছে রাইট আনসার, যে হ্যাঁ, মূলদ সংখ্যাকে আবৃত দশমিকে প্রকাশ করা যায়, কিন্তু তার মানে এই নয় যে সব মূলদ সংখ্যাকেই আমরা আবৃত দশমিকে প্রকাশ করতে পারি। বোঝা গেছে? এ আর সি এর মধ্যে কনফিউশন ক্রিয়েট করার জন্য দুটো অপশন ক্রিয়েট করেছিল। এই সর্বদাই আবৃত দশমিকে প্রকাশযোগ্য এই অপশন যারা টিক করে এসছো তারা কিন্তু ভুল করেছো, সেটা কিন্তু রাইট আনসার হবে না। নেক্সট কোয়েশ্চেন। আচ্ছা, এ একা একটা কাজ 9 দিনে করতে পারে, বি ওই কাজটা 6 দিনে করতে পারে এবং সি ওই কাজটা 3 দিনে করতে পারে। তাহলে সি কাজটা একা কত দিনে করবে? আমরা এলসিএম মেথডে এই অঙ্কটা করব। এ কত দিনে করতে পারে? 9 দিনে। বি কত দিনে? 6 দিনে। আর এ বি সি কেন একসঙ্গে বললাম? যে প্রশ্নই বলেছে তারা ওই কাজটি সি এর সহযোগিতায়, মানে কি এ বি সি একসঙ্গে কাজটা 3 দিনে করতে পারে। এখন 9, 6 আর 3 এদের এলসিএম কত হবে? এদের এলসিএম হবে 18, ঠিক আছে। কি করে এত তাড়াতাড়ি বললাম? এলসিএম বের করারও সহজ সূত্র আছে, নিয়ম আছে। কি নিয়ম? সেটা হচ্ছে যে সংখ্যাগুলো দিয়েছে তার মধ্যে সবথেকে বড় সংখ্যাকে চুজ করো প্রথমে, সেই বড় সংখ্যার মাল্টিপল নাও, অর্থাৎ সেই বড় সংখ্যার গুণিতকগুলোর মান কনসিডার করো। যেই গুণিতকটা প্রত্যেকটা সংখ্যা দিয়ে ভাগ করা যাবে সেটাই হবে তার এলসিএম। আমি এটা একবার দেখিয়ে দিই তাহলে কীভাবে করলাম। দেখো, 3, 6 আর 9, এই তিনটে সংখ্যার মধ্যে বড় সংখ্যা কোনটা? 9। তাহলে 9 দিয়ে স্টার্ট করব। তাহলে 9 এর গুণিতকগুলো আমি লিখবো। 9 এর প্রথম গুণিতক কত? মনে মনে ভাববো। 9 এর প্রথম গুণিতক 9। 9কে 3 দিয়ে তো ভাগ করা যায়, কিন্তু 6 দিয়ে ভাগ করা যায় না। তাহলে 9টা কি হবে? এলসিএম? না, হবে না। তাহলে 9 হলো না। তাহলে 9 এর পরবর্তী গুণিতক কত? 18। 18 9 দিয়ে তো ভাগ করা যাবে, কারণ 9 গুণিতক। 9কে কি 18কে কি 3 দিয়ে ভাগ করা যায়? হ্যাঁ স্যার যায়। 6 দিয়ে ভাগ করা যায়? যায় স্যার। তাহলে যে ক্ষুদ্রতম সংখ্যাটাই এইটা স্যাটিসফাই করবে সেটাই হবে লসাগু। কারণ লসাগু কথার মানে কি? লঘিষ্ঠ সাধারণ গুণিতক, অর্থাৎ ক্ষুদ্রতম সাধারণ গুণিতক। তাই আমরা ক্ষুদ্রতম মান নেব। আর গসাগুর ক্ষেত্রে আমরা জানি বৃহত্তম মান নেব। কেন? কারণ গরিষ্ঠ মানে হচ্ছে বৃহত্তম। বোঝা গেল কীভাবে লসাগুটা বের করলাম? এটাও আমি তোমাদের ডিসকাস করে দিলাম। আমার সবসময় প্রচেষ্টা থাকে একটা প্রশ্ন সলভ করতে গিয়ে যে কনফিউশন একটা সাধারণ স্টুডেন্টের মধ্যে আসতে পারে সেগুলোকে সলভ করে দেওয়া। আচ্ছা, এবার 9কে 18 দিয়ে ভাগ করলে কত হবে? 2। এগুলোকে বলা হয় কর্মদক্ষতা, ইংলিশে বলা হয় ওয়ার্ক এফিসিয়েন্সি, ঠিক আছে। এদিকে যে ভ্যালুগুলো আসছে সেগুলোকে বলা হয় কর্মদক্ষতা, ঠিক আছে না? তা কর্মদক্ষতা মানে হচ্ছে একক সময়ে সে কতটা কাজ সমাধান করতে পারছে বা শেষ করতে পারছে। 18কে 6 দিয়ে ভাগ করলে কত হবে? 3। আর a প্লাস বি প্লাস সি হচ্ছে 3, 18কে 3 দিয়ে ভাগ করলে হয় 6। এবার দেখো, এ এর কর্মদক্ষতা হচ্ছে 2 ইউনিট, বি এর কর্মদক্ষতা 3 ইউনিট, কিন্তু এ প্লাস বি প্লাস সি এর কর্মদক্ষতা 6 ইউনিট। তার মানে সি এর কর্মদক্ষতা কত হবে? তাহলে এখান থেকে এ প্লাস বি এর ভ্যালু বাদ দিয়ে দেবো। কেন? কারণ এ প্লাস বি প্লাস সি থেকে যদি এ প্লাস বি ভ্যালু বাদ দিই তবেই তো সি পড়ে থাকবে। তাহলে সি এর ভ্যালু কত হবে? 6 - 5 মানে 1। তার মানে আমি দেখতে পাচ্ছি সি এর কর্মদক্ষতা হচ্ছে 1 ইউনিট। তাহলে 1 ইউনিট কর্মদক্ষতার অর্থ হলো সি একক সময়ে, মানে 1 ইউনিট সময়ে 1 ইউনিট কাজ করতে পারে। তাহলে কিন্তু সিকে করতে হবে কত কাজ? 18 ইউনিট কাজ করতে হবে। তাহলে যদি 1 ইউনিট কাজ করতে 1 মিনিট সময় লাগে, তাহলে 18 ইউনিট কাজ করতে কত সময় লাগবে? 18/1 মানে 18 মিনিট সময় লাগবে। কিন্তু এখানে মিনিট তো না, এখানে ডেজ, সরি
মানে ইউনিট মানে এখানে মিনিট না, এখানে দিনে যেহেতু উত্তর চেয়েছে তাহলে উত্তরটা হবে দিনে, 18 দিন। তো রাইট আনসার কত হবে? 18 দিন। বোঝা গেল? সহজ প্রশ্ন, এগুলো সবই সহজ প্রশ্ন, এগুলো খুব একটা সঠিক মানে জটিল প্রশ্ন মোটেই নয়। আচ্ছা, পরের প্রশ্ন বলছে 80 মিটার দীর্ঘ একটি ট্রেন 72 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে 120 মিটার দীর্ঘ একটি প্ল্যাটফর্মকে কত সময়ে অতিক্রম করবে? দেখো এখানে তো কনসেপ্ট খুব সোজা, ট্রেনের অঙ্কে এই কনসেপ্ট খুব সোজা। কি এখানে প্রথম কনসেপ্ট যেটা, সেটা হচ্ছে তোমাকে এটা বুঝতে হবে যে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ কী। আমি একটা এঁকে দেখাই। দেখো এটা যদি একটা প্ল্যাটফর্ম হয়, মনে করো এটা একটা প্ল্যাটফর্ম, আর মনে করো এখানে ট্র্যাক আছে, এখানে ট্র্যাক আছে, ট্র্যাকটা বিছিয়ে দিয়েছি আমি। এটা একটা প্ল্যাটফর্ম, এটা হচ্ছে আমাদের সগর্বের বর্ধমান স্টেশন, ঠিক আছে, আমাদের সবার পছন্দের বর্ধমান স্টেশনের প্ল্যাটফর্ম এটা। এখানে মনে করো আমি দাঁড়িয়ে আছি, দিল্লি যাব, পূর্ব আসছে হাওড়া থেকে। এখন ট্রেনটা এইদিকে যাচ্ছে, এটা মনে করো ট্রেন, এটা হচ্ছে ট্রেন। এখন তুমি বলো এই ট্রেনটা আস্তে 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 যখন প্ল্যাটফর্মটা অতিক্রম করবে, তখন অ্যাকচুয়ালি ট্রেনটা মনে করো যখন ট্রেনটা এই জায়গায় এসে দাঁড়ালো, ট্রেনটা কি প্ল্যাটফর্মকে অতিক্রম করেছে? দেখো ট্রেনের মুখটা কিন্তু প্ল্যাটফর্মকে অতিক্রম করে গেছে। তুমি বলতে পারবে ট্রেনটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে গেছে? না, কারণ ট্রেনের এখনও এতটা অংশ প্ল্যাটফর্মের মধ্যেই আছে। তাহলে এক্স্যাক্টলি ট্রেনটা কখন প্ল্যাটফর্মকে অতিক্রম করবে? না, ট্রেনটা তখনই প্ল্যাটফর্মকে অতিক্রম করবে যখন ট্রেনের অবস্থান হবে এরকম, এরকম। তার মানে এখান থেকে আমি কি দেখতে পাচ্ছি? ট্রেনটা যদি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে হয়, তাহলে ট্রেনটাকে অ্যাকচুয়ালি প্ল্যাটফর্মে যে দৈর্ঘ্য, প্ল্যাটফর্ম প্লাস ট্রেনের নিজের যে দৈর্ঘ্য, ঠিক আছে, এই দুটো দৈর্ঘ্যকেই অতিক্রম করতে হচ্ছে। এটাই হচ্ছে কনসেপ্ট, এটাই হলো কনসেপ্ট। এই কনসেপ্টটাতেই অঙ্কটা বেসড। অর্থাৎ প্ল্যাটফর্মকে অতিক্রম করার অর্থ হলো ট্রেনটাকে নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে হবে। এটা বোঝানোর জন্য আমি ডায়াগ্রামটা আঁকলাম। আই হোপ তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো তাহলে অ্যাকচুয়ালি টোটাল ট্রেনটাকে তাহলে কত মিটার পথ অতিক্রম করতে হবে প্ল্যাটফর্মকে অতিক্রম করার জন্য? 120 হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, প্লাস ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 80 মিটার। তার মানে ট্রেনটাকে মোট 200 মিটার পথ অতিক্রম করতে হবে। এখন দেখো তোমাকে এখানে কিলোমিটার প্রতি ঘন্টায় বেগটা দেওয়া আছে, তাহলে এর জন্য ওষুধ কি? এর জন্য ওষুধ হচ্ছে তোমাকে প্রথমে এটাকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হবে। কারণ দেখো এটা আছে মিটারে, ঠিক আছে না, অর্থাৎ দৈর্ঘ্য বা দূরত্ব যেটা আমাকে ট্রেনটাকে অতিক্রম করতে হবে সেটা মিটারে দেওয়া আছে, আর ট্রেনটার গতিবেগ দেওয়া আছে কিলোমিটার পার ঘন্টায়। তাহলে এটা কি সম্ভব? না, ইউনিট ইজ অলওয়েজ ইম্পর্ট্যান্ট, ইউনিটকে এক হতে হবে। তাহলে 72 কিলোমিটার পার ঘন্টাকে আমাকে মিটার পার সেকেন্ডে পরিণত করতে হবে। এখন কিলোমিটার পার আওয়ারকে ডাইরেক্ট মিটার পার সেকেন্ডে পরিণত করার সূত্র কি? এগুলোকে 5-এর 18 দিয়ে গুণ করতে হয়। মনে রাখবে, আমি লিখে দিচ্ছি এখানে, আমি এখানে লিখে দিচ্ছি কিলোমিটার কিলোমিটার পার আওয়ারকে 5-এর 18 দিয়ে গুণ করলে, 5-এর 18 দিয়ে গুণ করলে মিটার পার সেকেন্ড আসে, ঠিক আছে। একইভাবে মিটার পার সেকেন্ডকে যদি আমরা 18-5 দিয়ে গুণ করি তাহলে সেটা কিলোমিটার পার আওয়ার আসে। এই সূত্রটা মনে রাখবে, ইম্পর্টেন্ট। এই ইউনিট চেঞ্জের জন্য এটা লাগবে বারবার, ঠিক আছে। তাহলে 72 কিলোমিটার পার আওয়ারকে যদি 5-এর 18 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 18×4=72, তার মানে 4×5=20, 20 মিটার পার সেকেন্ড। তাহলে ট্রেনের গতিবেগ আমি মিটার পার সেকেন্ডে পেয়ে গেলাম। তাহলে এখন আমাকে বের করতে হবে কি টাইম। তাহলে টাইম সমান কত হবে? ডিস্টেন্স আপন স্পিড। ডিস্টেন্স কত? 200 মিটার। স্পিড কত? 200 মিটার পার সেকেন্ড। মিটার মিটার কেটে যাবে, সরি 20 মিটার পার সেকেন্ড, সরি 20 মিটার পার সেকেন্ড। তাহলে 20 দিয়ে 200কে কাটলে হচ্ছে 10, আর সেকেন্ডটা এদিকে উঠে যাবে, তাহলে হবে 10 সেকেন্ড। রাইট অ্যান্সার কত হলো? 10 সেকেন্ড। ক্লিয়ার? I hope it is clear to all of you. Next question. নেক্সট কোয়েশ্চেন বলা হচ্ছে মিতা এবং অরুণ যথাক্রমে 700 টাকা এবং 900 টাকা বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। ফাইন। 4 মাস পর মিতা আরও 400 টাকা বিনিয়োগ করে, কিন্তু অরুণ 300 টাকা তুলে নেয়। আচ্ছা, বছর শেষে যদি 1720 টাকা লাভ হয় তবে ওদের প্রাপ্ত লভ্যাংশের মান কত? আমি তাহলে এটা কিভাবে করবো? এই অঙ্কটা করার কিভাবে আমি অঙ্কটা করতে পারি? দেখো অঙ্কটা আমি আরামসে করব 700, 900, 500 না ধরে। আমি প্রথমে দেখো আমি রেশিও প্রপোর্শনে একটা অঙ্কে এটা করিয়েছিলাম। কি করিয়েছিলাম? যদি সমান সংখ্যক জিরো থাকে না, জিরোগুলোকে তোমরা বাদ দাও। প্রথমে জিরোগুলোকে বাদ দিয়ে দাও, ঠিক আছে, কারণ অনুপাতই তো নিতে হবে। তাহলে অনুপাত যখন নেবে তখন তো অলরেডি জিরোগুলো ক্যান্সেল আউট হয়ে যাবে। তাহলে প্রথমেই ক্যান্সেল আউট করে দাও। তাহলে মনে করো মিতার 7 টাকা এবং 9 টাকা হচ্ছে অরুণ করেছে। কেন আমি জিরোগুলো ক্যান্সেল করছি? কারণ পরের যে লাইনে দেওয়া আছে না, সেখানেও দেখো দুটো করে জিরোরই ফিগার দেওয়া আছে। সেই কারণে প্রত্যেকটা জিরোকে আমি আলাদা করে দিচ্ছি। কিন্তু বারবার মনে রাখবে, প্রথমে মনে করো 3টে জিরো দিয়ে দেওয়া আছে, পরে দেওয়া আছে 2টো জিরো দিয়ে। সেক্ষেত্রে কিন্তু তোমরা ক্যান্সেল আউট করতে যাবে না, তাহলে কিন্তু ভুলে যাবে। তখন সমসংখ্যক করতে হতো। মানে আমি কি বলতে চাইছি, মনে করো এটা 7,000 দেওয়া ছিল,
এটা দেওয়া ছিল 9,000, আর এটা দেওয়া হলো 700, এটা মানে 500 সরি, আর এটা দেওয়া হলো মনে করো 300। সেক্ষেত্রে তোমায় কী করতে হতো, এখানে দুটো শূন্য বাদ দিতে হতো, এখানে দুটো শূন্য বাদ দিতে হতো, এখানে দুটো শূন্য, এখানে দুটো শূন্য, তাহলে অঙ্কটা ঠিক হতো। কিন্তু তুমি এখানে 3টে বাদ দিয়ে দিলে, এখানে মনের মতো দুটো বাদ দিয়ে দিলে, তাহলে কিন্তু অঙ্কটা হতো না, একদম ফেঁসে যেতে। ঠিক আছে, তাহলে মেন যে মানে এখানে মেন কনসেপ্ট হচ্ছে এটা, যে এই ধরনের অঙ্কে যখনই তুমি রেশিও নিচ্ছ, তখন সমান সংখ্যক জিনিসকেই তোমায় বাদ দিতে হবে। তাহলে দেখো প্রত্যেকটা মানে টাকার যে ভ্যালু, সেখানে প্রত্যেকটাতেই দুটো করে শূন্য আছে বলে আমি শূন্যগুলো বাদ দিয়ে দিলাম। তার মানে রেশিও কী দাঁড়াবে তাহলে? তাহলে এখানে আমি মিতাকে এম দিয়ে ডিনোট করছি, অরুণকে এ দিয়ে ডিনোট করছি। তাহলে প্রথমে দেখতে পাচ্ছি মিতা 7 ইউনিট টাকা, বা 7 টাকায় যদি বলি, আমি ইউনিট বলছি কেন, কারণ রেশিওতে ইউনিট বলতে হয়, কারণ রেশিওর কোনো ইউনিট হয় না। ঠিক আছে না, মানে রেশিওকে তুমি টাকা টাকা করলে কি হয়, মানে দুটো যদি টাকার রেশিও নাও, তাহলে অলরেডি টাকা টাকা তো কেটেই যাবে, সেই জন্য আমরা ইউনিট বলি। তাহলে মিতার অ্যাকচুয়ালি কি প্রথমে 7 ইউনিট টাকা 4 মাস খেটেছে, তাহলে 7 ইউনিট টাকা যদি 4 মাস কাটে, তাহলে কত হবে? 7 × 4 প্লাস, পরে কি হচ্ছে না, পরে মিতা আরও 5 ইউনিট টাকা যোগ করেছে, তার মানে আগে ছিল অলরেডি 7, পরে যোগ করেছে 5, মানে 7 আর 5 12। আর বছর শেষে কথাটা বলা আছে, মানে কি পুরো টাকাটা 1 বছর খেটেছে, তাহলে 7 মাসে মানে 7 ইউনিট টাকা 4 মাস খেটে গেছে, বাকি টাকা তাহলে কতদিন খাটবে? 12 মাসে 1 বছর হয়, 4 মাস অলরেডি খেটেছে, তাহলে এই বাকি টাকা অর্থাৎ 7 + 5, এই টাকাটা কতদিন খাটবে? 12 থেকে 4 বিয়োগ করলে 8 মাস খাটবে। এটা হয়ে গেল আমার মিতার। এখানে অরুণেরটা বের করব। অরুণের কী হয়েছে? 9 ইউনিট টাকা 4 মাস খেটেছে, ফাইন। তারপরে অরুণ কী করেছে? 9 ইউনিট টাকা থেকে 3 ইউনিট টাকা তুলে নিয়েছে, ঠিক আছে, এবং বাকি টাকাটা 8 ইউনিট খেটেছে, ঠিক। তাহলে ভ্যালু কত হবে? 7 × 4 = 28, 28 প্লাস 7 আর 5 কত? 12, 12 × 8 মানে হচ্ছে 96, 96 অনুপাতের চিহ্ন দেবো, 9 × 4 = 36 প্লাস 9 থেকে 3 বিয়োগ দিলে 6, 6 × 8 = 48। তাহলে অনুপাত কত দাঁড়াচ্ছে? 28 আর 96 হচ্ছে তোমার 124, অনুপাত 36 আর 48 মানে হচ্ছে 84। ঠিক আছে না, 48 আর 30 হচ্ছে 78, 78 আর 84, ঠিক আছে। এবারে এটাকে যদি আমি শর্ট করি, তারপর 4 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 4 দিয়ে কাটলে হচ্ছে 4 দিয়ে কেন, এটা 4 দিয়ে কেটে দিচ্ছি, 4 দিয়ে কাটলে 4 31, হ্যাঁ, আর ওটা 4 দিয়ে হচ্ছে 21, হ্যাঁ 31 আর 21 হচ্ছে, ঠিক আছে না, 4 3 12, 4 1 4, ঠিক আছে, 4 21 হচ্ছে 80। আচ্ছা, একবার ক্যালকুলেশনটা দেখে নিতে হবে। 7 হচ্ছে 12, 8 × 96। আচ্ছা, মিতারণ 700 টাকা, 900 টাকা, 7 × 4, কিন্তু অরুণ 300 টাকা তুলে নেয়, ওকে। 800 টাকা, একবার দেখে নিই, 7 × 4 মাস পর মিতা আরও 500 টাকা বিনিয়োগ করে, ওকে। 7 × 4, আর 7 আর 5 12 × 8, ঠিক আছে। আর তারপরে এটা হচ্ছে তোমার 9 × 4, ঠিক আছে, 9 থেকে 3 বিয়োগ দিচ্ছি 6, 6 × 8, ঠিক আছে, 36 আর 48 হচ্ছে 28 আর 84, ঠিক আছে। 4 দিয়ে ভাগ করলে 4 3 12, 4 1 4, আর 4 দিয়ে 21, ঠিক আছে। 21 আর 31 যা আসছে সেটাই হবে আমাদের। এখন বলেছে তাহলে প্রাপ্ত লভ্যাংশের মান কত হবে, দেখা যাক। তাহলে 1720 হচ্ছে আমার টোটাল ভ্যালু। তাহলে এখানে টোটাল ভ্যালু কত হচ্ছে? 31 আর 21 মানে হচ্ছে 52, 52 হচ্ছে টোটাল ভ্যালু। তাহলে এটাকে 52 দিয়ে ভাগ করব, তাহলে 1 ইউনিটের ভ্যালু পাবো। তাহলে 52 দিয়ে ভাগ করলে কত হবে? 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 26, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 8 × 2 = 16, 86 শূন্য, ঠিক আছে। 26 দিয়ে কাটলে 26 2 এ 72, 26 2 এ 72, 14 শূন্য। অঙ্কটা কিছু কি ভুল করলাম? কারণ এরকম তো মান আসা উচিত না, কারণ 1720 তো একটা ডেফিনেট মান আসবে না, কিছু কি ভুল হলো এখানে? একবার চেক করতে হবে, জাস্ট আমি একবার চেক করে নিচ্ছি। মনে হচ্ছে কোনো জায়গায় আমি ভুল করেছি, প্রথম থেকে আরেকবার করি, কারণ ভ্যালুটা ঠিক আসছে না। একবার আমি দেখে নিচ্ছি, আর একবার, জাস্ট মিনিট, একবার দেখে নিচ্ছি। আচ্ছা, মিতাকে আমি এম দিয়ে প্রকাশ করছি, অরুণকে এ দিয়ে প্রকাশ করছি, ঠিক আছে। তো মিতা প্রথমে, যেমন বললাম, তুমি যেহেতু সব ইকুয়াল নাম্বার অফ জিরো আছে, জিরোগুলোকে আমরা বাদ দিয়ে দিলাম। তাহলে মিতা হচ্ছে 7 ইউনিট টাকা খাটছে কত? 4 মাস, ঠিক আছে না। অঙ্কটা টাইপ করতে কিছু ভুল করিনি তো? জানি না।
7 × 4, হ্যাঁ, প্লাস আচ্ছা, বাকি টাকা হচ্ছে তোমার 7 ইউনিট টাকা তো ছিলই, তার সাথে আরও 5 ইউনিট টাকা যোগ করছে, এবং এই টাকাটা তার খাটছে 8 মাস, যেহেতু 1 বছরের কথা বলা হয়েছে, 4 আর 8 12 মাস। ওকে, আচ্ছা, প্রথমে অরুণের 900 টাকা, মানে 9 × 4 মাস খাটছে, প্লাস তারপরে 9 ইউনিট টাকা থেকে সে 3 ইউনিট টাকা তুলে নিচ্ছে, এবং বাকি টাকা তার 8 মাস খাটছে। হিসেব মতো তো সব ঠিকই আছে। তারপরে 12 × 8 = 96। হ্যাঁ, তা ভুল তো কিছু হচ্ছে না। তাহলে আমাকে একটু সময় দাও তো, জাস্ট এ মিনিট, আমি একবার দেখে নিই অঙ্কটা আমি ঠিক আদৌ টাইপ করেছি কিনা। জাস্ট এ মিনিট, আমি একবার দেখে নিতে চাইছি। জাস্ট এ মিনিট, হোল্ড অন। After 4 months, when Mita invested rupees 500 more, then Arun withdrew 300. 700, 900 ঠিক আছে, 500, 300. If at the end of the year total profit is এত, then what was the profits of Mita and Arun? হ্যাঁ, এটাই তো আছে, এটাই আছে, ঠিক আছে। দেখি তাহলে ক্যালকুলেশন করে দেখি। আচ্ছা, 7 × 4 বললাম 28, প্লাস 7 আর 5 12, 8 12 হচ্ছে 96, ঠিক আছে। 4 9 36, প্লাস ছোট করতে হবে একটু, হ্যাঁ, 9 থেকে 3 বাদ দিলে হচ্ছে 6, 6 আসতে হচ্ছে 48, ঠিক আছে। তাহলে 28 আর 96কে যোগ করলে হয় 124, ঠিক আছে। আর 36 আর 48কে যোগ করলে হয় 84, ঠিক আছে। 36 48 আর 6 84, ঠিক আছে। 4 দিয়ে কাটাকাটি করলে কি বললাম, 4 3 12, 4 1 4 31, আর 31:21, 31:21ই ভ্যালু আসছে বারবার। তো 1720, 31 আর 21 ভ্যালু কত? 31 আর 21 মানে টোটাল হচ্ছে 52 ইউনিট। 52 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার 1720। তো এইখানেই সমস্যাটা হচ্ছে, যেহেতু 52 দিয়ে কি 1772কে কাটাকাটি যাবে? 4 দিয়ে তো যাচ্ছে। আচ্ছা, একবার দেখি, 4 দিয়ে যাচ্ছে পুরোটা। এটা 4 13 52, আর এটা হচ্ছে তোমার 4 4 16, 4 4 16, 1 2, 4 3 12, 0। না, এটা তো কাটাকাটি যাচ্ছে না পুরোটা, কারণ 13 দিয়ে 3 13 39, 4 0 3 13 39, এটাও তো দশমিকে এসে যাচ্ছে। অঙ্কর কি ডেটাটা ভুল আছে, না আমি ভুল করলাম, বুঝতে পারছি না অঙ্কটা তো, কারণ আমি তো লাইভ করছি, এগুলো তো আগে থেকে চেক করে নিইনি, ডেটাগুলো সব ডাইরেক্ট সলিউশন করাচ্ছে এখন। Mita and Arun started a business with rupees 700 and 900 respectively. After 4 months, when Mita invested rupees 500 more, then Arun withdrew 300. Okay, if at the end of the year total, হ্যাঁ ঠিকই আছে, total profit is 1720, হ্যাঁ 1720, then what are the profits of both Mita and Arun? এই প্রশ্নটা কি ডেটায় কোনো সমস্যা আছে? 700, 900, 500, 300 সব তো ঠিকই আছে, কিন্তু কাটাকাটি তো যাবে না পুরোটা। তাহলে সেক্ষেত্রে আনসার কি করে হবে? এখান থেকে উত্তর তো দুটোই পাওয়া যেতে পারে, 1000 আর 720, কিন্তু কি করে হবে, এখানে তো মিলছে না। বেশ, আমি কোশ্চেনটা স্কিপ রাখছি। আমি জানি না, তোমরা একটু কমেন্ট করো যে এই কোশ্চেনটা কি আদৌ ডেটাটা ঠিক আছে, বা আমি কি পুরো অঙ্কটা ঠিক লিখেছি। আমার মনে হচ্ছে কোনো না কোথাও জায়গায় আমরা মিস করছি কিছু। ডেটাটা নিয়ে আমার সমস্যা হচ্ছে। বছর শেষেই তো বলেছে, পুরো 12 মাসের কথাই বলা হয়েছে। সো 6, না, আমার মনে হচ্ছে কোনো জায়গায় হয় প্রশ্নটাতে কোনো রকমভাবে ভুল আছে। ঠিক আছে, এই কোশ্চেনটা আমি এখন পর্যন্ত ছেড়ে দিলাম। মানে আমার তো এক্স্যাক্ট ভ্যালু আমি পাচ্ছি না, কারণ এখানেও ওই মানে 13 দিয়ে ভাগ করলে কত হবে, 3 13 39 হবে, 39 39 মানে 4 0, আবার 3 13 39, 33 পয়েন্ট সামথিং হবে। এখন 33কে যদি তুমি 31 দিয়ে গুণ করো, তাহলে এটা 100 হাজারের কাছাকাছি ভ্যালু আসবে। তার মানে এটাও আমি দেখতে পাচ্ছি অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসছে 1000 এবং 720। অ্যাকচুয়ালি যদি আমি সলিউশন করিও, তাহলে আনসার কিন্তু ওই 720 কাছাকাছি আসবে। কেন? কারণ দেখো, আমি মানে যে ডেটা আছে, ডেটা যদি এটাই থাকে, আমি যদি ঠিক লিখে থাকি, তাহলে আমি বারবার বলছি, আমি 1 ইউনিটে ভ্যালু পাচ্ছি 33 দশমিক সামথিং। তোমরা এই অঙ্কটা
সলিউশন করলেই বুঝতে পারবে। আমার মনে হচ্ছে ডেটাতে কোনো ভুল হয়েছে, নাহলে এটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু আসবে, সেটা কি তোমার মান হিসেবে নিতে হবে। কেন বলছি? কারণ দেখতেই পাচ্ছি 52 ইউনিটের ভ্যালু আমি কত দেখলাম, 1720, মানে 1 ইউনিটের ভ্যালু কত হচ্ছে 33 পয়েন্ট সামথিং, আমি যেমন বললাম। আমি 33 যদি ধরি, এখন দেখো 33কে যদি তুমি 31 দিয়ে গুণ করো, তাহলে তোমার ভ্যালু হচ্ছে 31 তিনে 93, 3 হাতে 9, 31 তিনে কত, 93 আর 9 হচ্ছে 102, মানে 1023। একটা হচ্ছে 1023 আসছে, আর একটা 33 ইন্টু 21 মানে হচ্ছে 33 ইন্টু 20 মানে হচ্ছে 660, তার সঙ্গে 33 যোগ করা মানে হচ্ছে 693। ঠিক আছে, তার মানে কাছাকাছি এই ভ্যালুটাই আসছে। আমি তো বুঝতে পারছি না আদৌ কি ডেটাগুলো ঠিক আছে নাকি। বেশ, আমি এটা এই অঙ্কটা ছেড়ে দিলাম। এই অঙ্কটা নিয়ে আমার মানে কনফিউশন রয়েছে। নেক্সট, অমল এবং বিমল যথাক্রমে 500 টাকা 9 মাসের জন্য, এবং মানে অমল 500 টাকা 9 মাসের জন্য, বিমল কিছু টাকা, বিমলের টাকা বলে দেওয়া হয়নি, কিছু টাকা 6 মাসের জন্য বিনিয়োগ করে একটি ব্যবসা শুরু করে। বেশ, মোট লাভ বলছে যে, মনে করো মোট লাভ হয়েছে 69 টাকা, এবং বিমল লাভ হিসেবে 46 টাকা পেলে বিমলের কত টাকা ব্যবসা, মানে বিমল কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল। ভালো প্রশ্ন, খুব ভালো প্রশ্ন, কিন্তু এই প্রশ্নটা আমরা ফু দিয়ে উড়িয়ে দেবো। কীভাবে? দেখো, আমি শুরু করব এখান থেকে। টোটাল লাভ হয়েছে কত? মোট লাভের পরিমাণ হচ্ছে 69 টাকা, ঠিক? মোট লাভের পরিমাণ হচ্ছে 69 টাকা, ঠিক? এখন অমল পেয়েছে কত আর বিমল পেয়েছে কত? বিমল পেয়েছে 46 টাকা বলে দিয়েছে, তাহলে অমল কত পাবে? 69 মাইনাস 46 মানে 23 টাকা পাবে, ঠিক? তাহলে অমল আর বিমলের লভ্যাংশের অনুপাত কত দাঁড়াবে? 1:2, 1:2। এখন আমরা জানি যে লভ্যাংশের যে অনুপাত, সেটা কার উপর হয়? ইনভেস্টের অনুপাতের উপর হয়। মানে লাভের অনুপাত সবসময় কিসের অনুপাতের উপর হয়? বিনিয়োগের অনুপাতের উপর হয়। তাহলে বিনিয়োগের অনুপাত আমায় বের করতে হবে। এখন বিনিয়োগ কি? দেখো, প্রথমে দেখো অমলের বিনিয়োগটা পরিষ্কার আমার কাছে, 500 টাকা 9 মাসের জন্য, তাই তো? তাহলে 500 টাকা 9 মাস যদি বিনিয়োগ করে, তাহলে টাকার পরিমাণ কত হয়? 4500 টাকা। এই 4500 টাকাটাই কি একের ভ্যালু, তাই তো? 4500 টাকাটাই কি একের ভ্যালু। তা তোমার বের করতে হবে কি, বিমলের হচ্ছে দুয়ে, মানে বিমল আর অমলের মধ্যে রেশিও, প্রফিটের রেশিও হচ্ছে 1:2। তাহলে বিমল আর অমল আর বিমলের মধ্যে যদি মানে প্রফিটের রেশিও 1:2 হয়, তাহলে ওদের ইনভেস্টমেন্টের রেশিও তো 1:2 হতে হবে। এখন অমল ইনভেস্ট করেছে দেখতেই পাচ্ছি 500 ইন্টু 9 মানে 4500 টাকা, যেটা কিনা 1 ইউনিটের ভ্যালু। তাহলে 1 ইউনিট যদি 4500 টাকা হয়, 2 ইউনিটের ভ্যালু কত হবে? 9000 টাকা, 45-এর 2 গুণ। তাহলে যদি বিমলের টাকার পরিমাণ 9000 টাকা হয়, আর বিমল যদি 6 মাসের জন্য মাত্র টাকা খাটায়, তার মানে প্রত্যেক মাসে কত করে টাকা খাটিয়েছে? 6 দিয়ে ভাগ করবো, তাহলে 6 15 90, 1500 টাকা। কত সিম্পল হলো দেখলে? সিম্পল। এইটা বেস্ট কনসেপ্ট ছিল। এই যতগুলো প্রশ্ন এসছে না, তার মধ্যে এইটা সব থেকে আমার মনে হয় ভালো একটা কনসেপচুয়াল কোশ্চেন এসছে, যেখানে তোমাকে শেষ থেকে শুরু করতে হবে। প্রথম থেকে শুরু করে তুমি আরামসে করতে পারো, এক্স ধরে করতেই পারো। সেক্ষেত্রে এক্স ধরে করলে ফিগারটা বহুত কমপ্লিকেট ফিগার হয়ে যাবে। ঠিক আছে? বহুত কমপ্লিকেট ফিগার মানে, আমি যদি তোমাকে করে দেখাই, তোমাদেরকে আবার করেই দেখাচ্ছি কীরকম আসবে। যদি তোমরা বিচার করো যে দুটো মানে অ্যাপ্রোচের মধ্যে কতটা ডিফারেন্স আছে। আশা করি এই অ্যাপ্রোচটা তোমরা বুঝতে পেরেছো। এটা বেস্ট অ্যাপ্রোচ, ঠিক আছে না? এই ধরনের কনসেপচুয়াল জিনিস শিখতে গেলে তোমাকে অবশ্যই আমার ক্লাস ফলো করতেই হবে। তোমরা করো, এবং যত তোমাদের এঙ্গেজমেন্ট বাড়বে, আমি তোমাদের কথা দিতে পারি, আমি আমার টাইম বের করে রীতিমতো ভালো ভালো জিনিস আমি তোমাদের সাথে শেখাবো তোমাদেরকে। এই দায়িত্ব আমার। সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ইউটিউবে শিখবে, বাট তার জন্য তোমাদেরকেও কমিটমেন্ট দেখাতে হবে। আচ্ছা, নর্মাল যদি করতাম তাহলে কীভাবে করতাম? অমলের ইনভেস্টমেন্ট কত? 500 ইন্টু 9, ঠিক আছে, 4500 টাকা। আচ্ছা, বিমলের আমি জানি না, তাহলে x টাকা ধরে নিলাম ইন্টু 6 মাস। এটার ভ্যালু কত হতো? এটার ভ্যালু হতো ওদের প্রফিটের অনুপাতের সমান। তাহলে তোমার বিমল পেয়েছে কত? 46 টাকা। তাহলে অমল কত পাবে? 69 মাইনাস 46। এইটাই কোশ্চেন দাঁড়াতো। তাহলে এটা হচ্ছে 4500, এটা হচ্ছে 6x, এটা 46, এটা হচ্ছে 23। 23 দিয়ে 46কে গেলে 2 বার, 2 দিয়ে এটা গেলে 3 বার, 3 দিয়ে গেলে 1500 বার। তাহলে এক্স এর ভ্যালু কত হলো? 1500 টাকা। তোমরা এইভাবে করতে পারতে, এইভাবে অঙ্কটা করতে পারতে, কোনো সমস্যা নেই। অর্থাৎ দুটো উপায়ই কোশ্চেনটা সলভ করা সম্ভব। বোঝা গেল? আমি যেটা বললাম সেটা একদম কনসেপ্ট, একদম প্রত্যেকটা স্টেপে কনসেপ্ট লুকিয়ে আছে। মানে সেটা হচ্ছে যে 69 টাকা যদি টোটাল লাভ হলো, সেখান থেকে বিমল যদি 46 টাকা পায়, তার মানে অমল পাচ্ছে 23 টাকা। তাহলে একজন পাচ্ছে 23, একজন পাচ্ছে 46। তাহলে আমরা সহজেই দেখতে পাচ্ছি 46 হচ্ছে 23-এর দ্বিগুণ। তার মানে অমল আর বিমলের মধ্যে
প্রাপ্ত লভ্যাংশের পরিমাণ যদি রেশিও যদি 1:2 হয়, তাহলে ডেফিনেটলি ওদের বিনিয়োগ করা পয়সা বা টাকার অনুপাতও 1:2 হবে। এখন আমি দেখছি প্রশ্নে বলেই দিচ্ছে যে অমল 500 টাকা 9 মাসের জন্য খাটিয়েছে। তাহলে 500 টাকা 9 মাস খাটলে টোটাল বিনিয়োগ বা ইনভেস্টমেন্ট কত হবে? 4500 টাকা। এটা কি 1 এর ভ্যালু? তাহলে আমাকে ভ্যালু করতে হবে 2 এর ভ্যালু। তাহলে 1 অনুপাতের ভ্যালু যদি হয় 4500, তাহলে 2 অনুপাতের ভ্যালু কত হবে? 4500 দ্বিগুণ মানে 9000 টাকা, তাই না? এখন 9000 টাকার মধ্যে কত টাকা 6 মাসের জন্য খাটলে 9000 টাকায় পরিণত হবে? না, সেটা 6 দিয়ে ভাগ করব। 6 15 90, 1500, রাইট আনসার 1500। ক্লিয়ার? ক্লিয়ার? তাহলে একটা মাত্র প্রশ্ন যেটাতে আমার মনে হলো ডেটা কিছু ভুল আছে। তো দ্যাটস অল। আমি প্রত্যেকটা প্রশ্ন যেটা পিএসসি মিসেলেনিয়াস এসছে তার বেস্ট এবং অ্যাকিউরেট সলিউশন তোমাদের বলে দিলাম। এটাই সলিউশন হতে যাচ্ছে, মানে এগুলি আনসার কি হতে যাচ্ছে। যখন আনসার কি আসবে অবশ্যই মিলিয়ে নেবে, এবং সলিউশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর এই যে প্রশ্নটা আমি বলছি, এই প্রশ্নটা, এই প্রশ্নটা আমার মনে হচ্ছে ডেটা জনিত কিছু, মানে তোমার মানে কোনো না কোনো ভুল আছে, ডেটা বা তথ্যে কোনো না কোনো মনে হচ্ছে ভুল, অসঙ্গতি ডেফিনেটলি আছে। আমি জানি না, বা আমি এটাও জানি না যে আমি ঠিকঠাক প্রশ্নটা আদৌ টাইপ করেছি কিনা, বাট আমি তো বারবার চেক করলাম, 2 বার চেক করলাম। এই ডেটাগুলোই কিন্তু আছে প্রশ্নে। তো তোমরা আমাকে কারেক্ট করে দিও যদি আমি কোনো ভুল করে থাকি, কারেক্ট করিও অবশ্যই। হতে পারে আমি ওভারলুক করে গেলাম। তো এই প্রশ্নটা নিয়ে আমার একটু সন্দিহান রয়ে গেছে যে ডেটা কি আদৌ ঠিক আছে নাকি। বাকি সলিউশন তোমাদের কেমন লাগলো অবশ্যই ভিডিও কমেন্ট করে জানাও। দ্যাটস অল ফ্রম মাই সাইড। থ্যাংক ইউ। সেশন ডিসমিসড। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকো। টাটা। সেশন ডিসমিসড।